স্টাডি ইন স্কারলেটের সেই অন্ধকার ঘটনাগুলোর পর শার্লকের সঙ্গে আমার আর কখনো সাক্ষাৎ তেমনভাবে হয়নি। আমার বিয়ের পর দূরত্বটা একরকম ওয়েস্টমিনিস্টার ব্রিজের মতোই লম্বা হয়েছে। তবে কি জানেন, সেতুর মাঝখানে দূরত্বটা যতই লম্বা হোক না কেন, সেতুর মেলবন্ধনটা আগের মতোই। ইনফ্যাক্ট বেকার স্ট্রিটের সঙ্গে আবেগটা আমার বহুকালের। তাই বোধহয় বোহেমিয়ার স্ক্যান্ডেলে আবারও শার্লকের সঙ্গী হওয়ার সুযোগটা আমার এসেছিল। দৈনন্দিন কাগজে শার্লকের এই জিতে যাওয়ার কাহিনীগুলো আমার কাছে খুব একটা নতুন নয়। তবে নতুন একটা নাম ভেসে এলো, আইরিন অ্যাডলা, যে নামের সম্মুখে শার্লককে আমি পরাস্ত হতে দেখেছি। বলা ভালো, তার এই হাসি মুখে পরাস্ত হবার মধ্যেও তাকে আমি জিতে যেতে দেখেছি। বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস, কিছু ছোট গল্পের অন্তরে কখনো ভয়, কখনো রহস্য, কখনো প্রেম, আবার কখনো বা হাস্যকৌতুক গল্পকথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথা লিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের অমর স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের লেখা আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। চলুন তবে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। শুরু হচ্ছে আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। শার্লক হোমসের কাছে তিনি সবসময় ছিলেন দ্য ওম্যান। অন্য কোনো নামে হোমসকে খুবই কমই কথা বলতে শুনেছি। তার চোখে তিনি যেন বাকি সব নারীর চেয়ে আলাদা, সবাইকে ছাপিয়ে এক বিশেষ জায়গা দখল করেছিলেন। তবে এমন নয় যে আইরিন অ্যাডলারের প্রতি হোমসের মনে ভালোবাসার মতো কোনো অনুভূতি ছিল। সব ধরনের আবেগই তার ঠান্ডা, নিখুঁত অথচ অসাধারণ ভারসাম্যপূর্ণ মনের কাছে একরকম অপছন্দেরই ছিল। আর বিশেষ করে এই ভালোবাসা নামক বস্তুটি, আমার মতে পৃথিবী যত অসাধারণ যুক্তিবাদী আর পর্যবেক্ষক দেখেছে, হোমস তাদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু প্রেমিক হিসেবে সে নিজেকে এমন এক পরিস্থিতিতে ফেলত যা তার চরিত্রের সঙ্গে একেবারেই মানানসই নয়। কোমল অনুভূতির কথা সে কখনো বলতোই না, বললেও কেবল বিদ্রূপ আর তাচ্ছিল্যের সঙ্গে। একজন পর্যবেক্ষকের কাছে অবশ্য এই সব অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোর সাহায্যেই মানুষের উদ্দেশ্য আর কাজের পিছনের আসল কারণটা সহজেই বোঝা যায়। কিন্তু একজন প্রশিক্ষিত যুক্তিবাদী যদি নিজের সূক্ষ্ম আর নিখুঁতভাবে নিয়ন্ত্রিত মনের মধ্যে এমন আবেগকে ঢুকিয়ে বসে, তাহলে সেটা এমন এক বিভ্রান্তি তৈরি করতে পারে যেটা তার সমস্ত চিন্তাভাবনা আর সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলে দিতে সক্ষম। একটা সূক্ষ্ম যন্ত্রের মধ্যে সামান্য বালুকণা ঢুকে পড়া কিংবা শক্তিশালী লেন্সে ছোট্ট একটা ফাটল ধরাও হোমসের মতো মানুষের মনে তীব্র আবেগের প্রভাবের চেয়ে বেশি ক্ষতিকর নয়। তারপরেও বলবো, তার কাছে একজন নারী ছিলেন যিনি সবার চাইতে আলাদা। আর সেই নারী প্রয়াত এরিনা অ্যাডলা, যার স্মৃতি আজও রহস্য এবং নানা প্রশ্নে ঘেরা। ইদানিং হোমসের সঙ্গে আমার খুব একটা দেখা হতো না। আমার বিয়ের পর আমরা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলাম। নিজের সুখী দাম্পত্য জীবন আর নতুন সংসার ঘিরে তৈরি হওয়া নানা ব্যস্ততাই আমার সমস্ত মনোযোগ দখল করে নিয়েছিল। অন্যদিকে হোমস তার পুরো বোহেমিয়ান সত্তা দিয়ে সব ধরনের সামাজিক মেলামেশাকে একরকম অপছন্দই করত। বেকার স্ট্রিটের আমাদের সেই পুরনো বাসাতেই সে থেকে গিয়েছিল। পুরনো বইয়ের মধ্যে ডুবে থাকাটা এখনো তার স্বভাব।
তার জীবন তখন এক অদ্ভুত ছন্দে চলছিল। কখনো কোকেনের নেশায় ডুবে থাকা অলসতা, আবার কখনো নিজের তীক্ষ্ণ স্বভাব আর অ্যাম্বিশনের প্রচণ্ড কর্মশক্তি। তবে আগের মতোই ক্রাইম নিয়ে পড়াশোনার প্রতি তার গভীর আকর্ষণটা এখনো কমেনি। নিজের অসাধারণ বুদ্ধি আর পর্যবেক্ষণ ক্ষমতা কাজে লাগিয়ে সে যে সমস্ত ক্লুয়ের পিছনে ছুটে বেড়াতো, এমন সব রহস্যের সমাধান করত যেগুলোর আশা অফিসিয়াল পুলিশ অনেক আগেই ছেড়ে দিয়েছে। মাঝে মধ্যে তার কাজকর্মের কিছু অস্পষ্ট খবর আমার কানে আসতো। কখনো শুনতাম ট্রেফফ মার্ডারের তদন্তে তাকে ওডেসা থেকে পাঠানো হয়েছে, কখনো ট্রাইনোকো মালেতে অ্যাটকিনসন ভাইদের অদ্ভুত মৃত্যুর রহস্য সে নাকি সমাধান করেছে। সবশেষে শুনেছিলাম হল্যান্ডের রাজ পরিবারের হয়ে অত্যন্ত দক্ষতা সফলতার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিশন সে শেষ করেছে। তবে তার কাজকর্মের এই সামান্য খবরগুলো ছাড়া, যেগুলো আমিও আর 5 জনের মতোই দৈনিক সংবাদপত্র পড়েই জানতে পারতাম, আমার পুরনো বন্ধু আর তার সঙ্গীর জীবনে ঠিক কী ঘটছিল সেই সম্পর্কে আমি ততটা ভালো জানতে পারিনি। এক রাতে একজন রোগীকে দেখে আমি বাড়ি ফিরছি। সময়টা 1888 সালের 20 মার্চ। ততদিনে আমি আবারও সাধারণ চিকিৎসার কাজে ফিরে এসেছি। ফেরবার পথে আমাকে বেকার স্ট্রিটের উপর দিয়ে যেতে হলো। সেই বহু পরিচিত দরজাটার সামনে দিয়ে যাবার সময় পুরনো স্মৃতিগুলো আবারও যেন মনে পড়ে গেল আমার। এই জায়গাটার সঙ্গেই তো জড়িয়েছিল আমার প্রেমের দিনগুলোর স্মৃতি, আর স্টাডি ইন স্কারলেটের সেই অন্ধকার ঘটনাগুলো। হঠাৎ হোমসের সঙ্গে আবারও কেন জানি না দেখা করবার আর নিজে সেই অসাধারণ ক্ষমতাগুলো সে এখন কী কাজে লাগাচ্ছে সেটা জানবার প্রবল ইচ্ছে আমার হলো। তার ঘর তখন আলোয় ঝলমল করছে। আমি উপরের দিকে তাকাতেই দেখলাম জানালার পর্দায় তার লম্বা রোগা শরীরের ছায়া দুবার এদিক ওদিক করে চলে গেল। মাথাটা বুকের দিকে ঝুঁকিয়ে 2 হাত পিছনে জড়ো করে সে দ্রুত আর অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছিল একটানা। হোমসের প্রতিটি মুড আর অভ্যেস আমার এতটাই পরিচিত ছিল যে তার আচরণ আর ভঙ্গি দেখেই আমি বুঝতে পারলাম আসলে ব্যাপারটা কি। সে আবারও কোনো কাজে নেমেছে। ড্রাগের ঘরে ডুবে থাকা অবস্থা থেকে বেরিয়ে এসে এখন সে আবারও কোনো নতুন রহস্যের সূত্র ধরে এগিয়ে চলেছে। যাই হোক, আমি ঘরের বেলটা বাজালাম। আমাকে সেই ঘরে নিয়ে যাওয়া হলো যেটা একসময় আংশিকভাবে আমারও ছিল। হোমস কখনোই খুব একটা বেশি আবেগ দেখাতো না, তাই এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে আমাকে দেখে সে খুশি হয়েছিল বলেই মনে হলো। প্রায় কোনো কথা না বলেই শুধু বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে হাতের ইশারায় আমাকে আর্ম চেয়ারে বসতে বলল। তারপর সিগারেট বাক্সটা আমার দিকে এগিয়ে দিল সে। তারপর ঘরের কোণে রাখা স্পিরিট কেস আর গ্যাসোকেনটা দেখিয়ে দিল। এরপর সে ফায়ার প্লেসের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সেই অদ্ভুত গভীরভাবে পর্যবেক্ষণ করবার ভঙ্গিতে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো। দেখে বলল, তোমার তো দেখছি বিবাহিত জীবন খুব ভালো স্যুট করেছে ওয়াটসন। ওজনটাও তো বেশ বাড়িয়েছ, তা প্রায় 7.5 পাউন্ড। 7 পাউন্ড? আমি বললাম। আর একটু চিন্তা করার দরকার ছিল। আর আবার ডাক্তারিও দেখছি শুরু করেছো। ভেরি গুড। তাহলে তুমি জানলে কি করে? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, তোমাকে দেখে সেখান থেকেই তো আমি আমার সিদ্ধান্তে পৌঁছালাম। যেমন আমি জানি কিছুদিন আগে বৃষ্টিতে তুমি বেশ ভালোভাবেই ভিজেছিলে, সম্ভবত রোগী দেখতে গিয়ে। আর তোমার বাড়িতে যে কাজের মেয়েটিকে রেখেছ সে একটা অকম্মার ঢেকি। হোমস মাই ডিয়ার, এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কয়েক শতাব্দী আগে জন্মালে এই সব কাণ্ডের জন্য তোমাকে কিন্তু নিশ্চয়ই পুড়িয়ে মারা হতো। যাকে
হ্যাঁ, এটা সত্যি। আমি বৃহস্পতিবার গ্রামের দিকে হাঁটতে বেরিয়েছি, আর ভয়ঙ্কর নোংরা অবস্থায় বাড়িও ফিরেছি। কিন্তু তারপর তো জামা কাপড় আমি বদলেও ফেলেছি। সেটা তুমি ডিডিউস করলে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ম্যারি জেনের কথা যদি বলো, হ্যাঁ, ওকে শুধরানো একেবারেই অসম্ভব। আমার স্ত্রী ইতিমধ্যেই ওকে কাজ ছেড়ে দিতে বলেছে, কিন্তু সেটাও তুমি বুঝলে কিভাবে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। হোমস নিজের মনে হেসে উঠল। তার লম্বা অস্থির হাত দুটো একসঙ্গে ঘষতে লাগলো। বলল, ইট ইজ ভেরি ইজি মাই ডিয়ার ফ্রেন্ড। আমার চোখ তো দেখতেই পাচ্ছে তোমার বাঁ জুতোর ভেতরের দিকে, হ্যাঁ, যেখানে এখন ফায়ারপ্লেসের আলোটা পড়ছে, সেখানে প্রায় 6টা জায়গায় কাটা দাগ রয়েছে। এর থেকেই বোঝা যায় জুতোর তলায় জমে থাকা শুকনো কাদা পরিষ্কার করতে গিয়ে কেউ খুব অসাবধানভাবে সোলের চারপাশ ঘষেছে, আর সেখান থেকেই এই দাগের উৎপত্তি। ফ্রম দ্যাট ফ্যাক্ট আই কেম টু 2 কনক্লুশন। ফার্স্টলি, কিছুদিন আগে খুব খারাপ আবহাওয়ার সত্ত্বেও তুমি বাইরে বেরিয়েছিলে, অ্যান্ড সেকেন্ডলি, তুমি যে লন্ডনের সার্ভেন্ট গার্লকে নিজের বাড়িতে রেখেছো, সে জুতো পরিষ্কার করার ব্যাপারে ভয়ঙ্কর রকমের আনাড়ি। আর যদি তোমার ডাক্তারির কথাই বলো, কোনো ভদ্রলোক যদি আমার ঘরে ঢোকেন আর তার শরীর থেকে আয়োডোফর্মের গন্ধ আসে, তার ডান হাতের তর্জনীতে নাইট্রেট অফ সিলভারের কালো দাগ থাকে, আর টপ হ্যাটের ডান দিকটা ফুলে থাকে, যা দেখে স্পষ্টতই বোঝা যায় যে তিনি সেখানে স্টেথোস্কোপ লুকিয়ে রেখেছেন, তাহলে যদি আমি তাকে একজন ডাক্তার বলে বুঝতে না পারি, দেন আই উইল বি এ ফুল মাই ডিয়ার ফ্রেন্ড। হোমস যে এত সহজভাবে তার অনুমানের সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাকে বুঝিয়ে দিল, তাতে আমি না হেসে পারলাম না। সত্যি, তুমি যখন তোমার যুক্তিগুলো আমাকে বুঝিয়ে বলো, তখন পুরো ব্যাপারটাই এত সহজ বলে মনে হয়, যেন মনে হয় আমিও অনায়াসে এটা করতে পারতাম। অথচ প্রতিবারই তুমি যখন কোনো নতুন অনুমান করো, সত্যি আমি সেটা বুঝে উঠতে পারি না, যতক্ষণ না তুমি নিজে সম্পূর্ণ প্রসেসটা আমাকে বুঝিয়ে বলছো। অথচ আমার তো খালি মনে হয় আমার চোখও তোমার চেয়ে কোনো অংশে কম নয়। আমি বললাম। একটা সিগারেট ধরিয়ে আর্ম চেয়ারে গা এলিয়ে দিতে দিতে হোমস বলল, অ্যাবসলিউটলি রাইট। তুমি দেখো ঠিকই ওয়াটসন, কিন্তু অবজার্ভ করো না। দের ইজ এ হিউজ গ্যাপ বিটুইন ওয়াচিং অ্যান্ড অবজার্ভিং। যেমন ধরো, হল থেকে এই ঘরে উঠে আসা সিঁড়িগুলো, এগুলো তো তুমি অনেকবার দেখেছো। অনেকবার। তাও প্রায় কতবার? গিভ মি এ নাম্বার। তা কয়েকশোবার তো হবেই। ভেরি ওয়েল। এবার বলো দেখি, এই উঠে আসা সিঁড়িতে ঠিক কটা ধাপ রয়েছে? কটা ধাপ? সর্বনাশ, এটা তো আমি জানি না। দ্যাট ইজ মাই পয়েন্ট ওয়াটসন। তুমি দেখেছো কিন্তু অবজার্ভ করনি। আমি ঠিক সেইটাই বোঝাতে চাইছি। আমি জানি সিঁড়িতে 17টা ধাপ আছে, কারণ আমি শুধু দেখিনি, অবজার্ভও করেছি। সে যাই হোক। আচ্ছা ওয়াটসন, তুমি তো আমার ছোটোখাটো অভিজ্ঞতাগুলোও লিখে রাখার কষ্ট করো, তাহলে এটা একবার দেখো তো। এটা তোমার ইন্টারেস্টিং লাগতে পারে। বলেই টেবিলের উপর খোলা অবস্থায় পড়ে থাকা মোটা এবং হালকা গোলাপি রঙের নোট পেপারের একটা পাতা সে আমাকে ছুঁড়ে দিল। তারপর বলল, শেষ পোস্টে চিঠিটা এসেছে। আচ্ছা, একটু জোরে পড়ো তো। চিঠিটায় কোনো তারিখ ছিল না, এমনকি কোনো নাম বা অ্যাড্রেসও ছিল না। তাতে লেখা ছিল, আজ রাত 8:15 একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে আসবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তিনি আপনার পরামর্শ চান। সম্প্রতি ইউরোপের একটি রাজপরিবারের জন্য আপনি যে কাজ করেছেন তা প্রমাণ করে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় বিষয় আপনাকে নিশ্চিন্তে বিশ্বাস করা যায়। আপনার সম্পর্কে আমরা বিভিন্ন জায়গা থেকে এমনটাই জানতে পেরেছি। তাই ওই সময় আপনি নিজের ঘরেই থাকবেন, আর আপনার ভিজিটর যদি মাস্ক পরে আসেনও, তাহলে সেটাকে খারাপভাবে নেবেন না। এ তো সত্যি একটা রহস্য। তোমার কি মনে হয়? মানে
এর মানে কি? এখনও আমার কাছে কমপ্লিট ইনফরমেশন নেই ওয়াটসন, আর কমপ্লিট ইনফরমেশন পাওয়ার আগেই কোনো থিওরি দাঁড় করানো, ইট ইজ এ হিউজ মিস্টেক। এতে কি হয়, মানুষ অজান্তেই নিজের থিওরিকে সঠিক প্রমাণ করতে গিয়ে ফ্যাক্টসগুলোই ঘোরাতে আরম্ভ করে। সে যাই হোক, আমরা চিঠিটায় ফিরে আসি। এটা দেখে তোমার কি মনে হচ্ছে ওয়াটসন? আমি খুব মন দিয়ে হাতের লেখাটা আর যে কাগজে চিঠিটা লেখা হয়েছিল সেটা পরীক্ষা করলাম। তারপর আমার সঙ্গীর মতো করেই চিন্তা করবার চেষ্টা করতে করতে বললাম, যে লোকটা এটা লিখেছে সে নিশ্চয়ই বেশ ধনী হবে। দেখো, এই ধরনের এক প্যাকেট কাগজের দাম হাফ ক্রাউনের কম হতেই পারে না। কাগজটা অস্বাভাবিক রকমের মোটা আর শক্ত। হোমস বলল, অস্বাভাবিক, এক্স্যাক্টলি ওয়াটসন। প্রথমবার এই চিঠিটা হাতে নিয়ে আমার ঠিক এই শব্দটাই মাথায় এসেছিল। এই কাগজটা ইংল্যান্ডে তৈরি নয়। একবার ফায়ারপ্লেসের আলোয় ওই কাগজটাকে তুলে দেখো। আমি তাই করলাম। দেখলাম কাগজের ভিতরে টেক্সচারে একটা ক্যাপিটাল লেটারের এর সঙ্গে স্মল লেটারের জি, একটা পি আর একটা বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল জি এর সঙ্গে ছোট্ট একটা টি মিশে রয়েছে। হোমস জিজ্ঞেস করল, এই সিম্বলগুলো দেখে তোমার কি মনে হচ্ছে ওয়াটসন? নিশ্চয়ই কাগজের ম্যানুফ্যাকচারারের নাম, অথবা বলা ভালো তার মনোগ্রামও হতে পারে। না, ছোট টি এর সঙ্গে বড় জি দিয়ে বোঝানো হয়েছে গেজেলশাফট, জার্মান শব্দ যার অর্থ কোম্পানি। আমরা যেমন সিও লিখে কোম্পানি বোঝাই, জার্মানরা গেজেলশাফট লেখে। আর পি অবশ্যই প্যাপিয়ার। এবার দেখা যাক এই ই আর জি এর কি মানে। চলো কন্টিনেন্টাল গ্যাজেটিয়ারের পাতায় একটু চোখ বুলাই। সে তাক থেকে একটা মোটা বই নামালো। পেয়েছি, এগ্রিয়া। এটা একটা জার্মান ভাষা অধ্যুষিত অঞ্চল, বোহেমিয়ার বেশ কাছেই অবস্থিত। ওয়ালেনস্টাইনের মৃত্যুস্থান হিসাবে বেশ বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য গ্লাস ফ্যাক্টরি আর পেপার মিল। নাও মাই ডিয়ার ফ্রেন্ড, কি বুঝলে? হোমসের চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠল, আর সিগারেট থেকে বিজয়ের আনন্দে একরাশ ঘন নীল ধোঁয়া ছেড়ে দিল সে। আমি বললাম, কাগজটা বোহেমিয়াতে তৈরি। অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার ফ্রেন্ড। আর যে লোকটা এই চিঠিটা লিখেছে সে নির্ঘাত একজন জার্মান। এই যে এই চিঠির মধ্যে সেন্টেন্সটা, এর অদ্ভুত গঠনটা লক্ষ্য করেছো ওয়াটসন? দিস অ্যাকাউন্ট অফ ইউ উই হ্যাভ ফ্রম অল কোয়ার্টার্স রিসিভড। কোনো ফ্রেঞ্চম্যান বা রাশিয়ান এইভাবে চিঠি লিখত না। ভার্বগুলোকে এমন অদ্ভুত জায়গায় বসানোর স্বভাব কিন্তু জার্মানদের। এবার আমাদের জানা শুধু বাকি যে একজন জার্মান যিনি বোহেমিয়ান কাগজে চিঠি লেখেন আর নিজের মুখ ঢাকতে ব্যবহার করেন মাস্ক, সেই লোকটা আমাদের কাছে ঠিক কী চায়। অ্যান্ড ইফ আই এম নট মিস্টেকেন, তাহলে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে মক্কেল হাজির। হোমসের কথা শেষ হতে না হতেই বাইরে ঘোড়ার ঘুরের তীক্ষ্ণ শব্দটা শোনা গেল, তার সঙ্গে রাস্তার ধারে চাকার ঘষ্টানোর আওয়াজ, আর ঠিক তারপরেই জোরে বেলটা বেজে উঠল। হোমস শীষ দিয়ে উঠে বলল, শব্দ শুনে মনে হচ্ছে দুটো ঘোড়া। বেশ সুন্দর একটা ছোট ব্রুম, আর সঙ্গে দুটো চমৎকার ঘোড়া। এক একটার দাম অন্তত 150 গিনি। এই কেসে কিছু থাকুক বা না থাকুক, টাকার অভাব নেই ওয়াটসন। হোমস, আমার মনে হয় এবার আমার চলে যাওয়াই ভালো। অ্যাবসলিউটলি নট মাই ডিয়ার ফ্রেন্ড। যেখানে আছো সেখানেই বসে পড়ো। আমার বসওয়েলকে ছাড়া কিন্তু আমি একেবারেই অচল। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং মনে হচ্ছে ওয়াটসন। এমন কিছু মিস করলে আমি কিন্তু সত্যিই দুঃখিত হব। কিন্তু তোমার ক্লায়েন্ট?
আহা, ওসব নিয়ে তুমি ভেবো না। তোমার সাহায্যও তো আমার লাগতে পারে, এমনকি তারও লাগতে পারে। এই তো উনি এসে গেছেন। তুমি ওই আর্ম চেয়ারটায় বসো ডাক্তার, আর মন দিয়ে সমস্ত কিছু লক্ষ্য করো। সিঁড়ি আর প্যাসেজ দিয়ে ভারী পায়ের শব্দ এগিয়ে আসছিল। দরজার ঠিক বাইরে এসে সেই শব্দটা থেমে গেল। তারপর দরজায় জোরে অথচ বেশ ম্যানার্সপূর্ণ ভঙ্গিতে নক করা হলো। কাম ইন। একজন লোক ঘরের মধ্যে এসে ঢুকল। উচ্চতা কোনোভাবেই 6.5 ফুটের কম হবে না। তার বুক এবং হাত পায়ের গঠন যেন হারকিউলিসের মতো। পোশাক অত্যন্ত দামি, একই সঙ্গে বেশ জাঁকজমকপূর্ণ বটে। এতটাই জাঁকজমকপূর্ণ, ইংল্যান্ডে এমন পোশাককে কিছুটা রুচিহীন বলেই মনে করা হতো। তার ডাবল ব্রেস্টেড কোটের হাতা এবং সামনের অংশ জুড়ে মোটা অ্যাস্ট্রাকান ফিউরের কারুকাজ করা। কাঁধের উপর জড়ানো গাঢ় নীল ক্লকের ভেতরটা আগুনের মতো উজ্জ্বল রঙের সিল্ক দিয়ে তৈরি, আর গলার কাছে সেটি আটকানো ছিল একটি ব্লুজ দিয়ে। মাঝে বসানো উজ্জ্বল বেরেল পাথর। তার বুটস দুটো পায়ের পেশির মাঝামাঝি পর্যন্ত উঠে এসেছে। ওপরের অংশে দামি বাদামি ফিউরের নকশা। সব মিলিয়ে তার চেহারা আর পোশাকে এক বন্য রাজকীয় ভাব ফুটে উঠছিল। তার হাতে একটা চওড়া কিনারার হ্যাট, আর মুখের উপরের অংশে পড়েছিল কালো ভাইজার্ড মাস্ক, যেটা চোখ থেকে শুরু করে গালের হাড়ের নিচ পর্যন্ত ঢেকে রেখেছে। দেখে মনে হচ্ছিল ঘরে ঢোকার ঠিক আগেই সে মাস্কটা ঠিক করে নিয়েছে, কারণ ভেতরে ঢোকার সময় তার একটা হাত মাস্কের ওপরেই ছিল। মুখের যতটুকু অংশ দেখা যাচ্ছিল তা থেকে বেশ বোঝা যাচ্ছে লোকটি বেশ কঠোর এবং দৃঢ় চরিত্রের। তার মোটা নিচের ঠোঁটটা কিছুটা ঝুলে আছে, আর লম্বা সোজা চিবুক দেখে মনে হচ্ছিল তার দৃঢ়তা সহজেই এক গৈমির পর্যায়ে চলে যেতে পারে। আমার পাঠানো নোটটা পেয়েছিলেন? গভীর কর্কশ গলায় আর স্পষ্ট জার্মান অ্যাকসেন্টে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। আমি বলেছিলাম আমি আসব। সে একবার আমার দিকে, পরক্ষণেই একবার হোমসের দিকে তাকালো, যেন ঠিক বুঝতে পারছিল না আসলে কার সঙ্গে তার কথাটা বলা উচিত। হোমস বলল, প্লিজ সিট ডাউন। ইনি আমার বন্ধু আর কলিগ ডক্টর ওয়াটসন। মাঝে মধ্যে আমার কেসগুলোতে উনি আমাকে সাহায্য করেন। নাও টেল মি, আমার কার সঙ্গে কথা বলার সৌভাগ্য হচ্ছে? আপনি আমাকে কাউন্ট ভন ক্র্যাম নামে ডাকতে পারেন। আমি একজন বোহেমিয়ান নোবেলম্যান। আমি যতদূর বুঝেছি আপনার এই বন্ধুটি একজন সম্মানীয় আর বিশ্বাসযোগ্য মানুষ, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি তার সামনেও নিশ্চিন্তেই বলা যেতে পারে। আর তা যদি না হয় তাহলে বরং আপনার সঙ্গে আমি একাই কথা বলতে চাই। আমি উঠে চলে যেতে যাচ্ছিলাম, কিন্তু হোমস আমার কবজি ধরে আবারও চেয়ারে বসিয়ে দিল। সে বলল, ওয়েল, যদি শুনি তাহলে আমরা দুজনেই শুনব, না হলে কেউই শুনব না। আপনি আমাকে যা বলতে চান এই ভদ্রলোকের সামনে নিশ্চিন্তে তা বলতে পারেন। কাউন্ট তার চওড়া কাঁধ দুটো ঝাঁকালো, তারপর বলল, তাহলে শুরুতেই আপনাদের দুজনের কাছ থেকে একটা কথা চাই। আগামী 2 বছর এই ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে হবে। 2 বছর পর অবশ্য এই বিষয়টার আর কোনো গুরুত্ব থাকবে না, কিন্তু এখন ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর প্রভাব ইউরোপিয়ান হিস্ট্রির ওপরও পড়তে পারে। আমি কথা দিচ্ছি। হোমস বলল। আমিও বললাম, ওয়েল, আই প্রমিস টু। আমাদের অদ্ভুত ভিজিটার এবারে তার কথা বলে চলল। আমি আশা করি এই মাস্কের জন্য কিছু মনে করবেন না আপনারা। যিনি আমাকে এখানে পাঠিয়েছেন সেই অত্যন্ত উচ্চপদস্থ ব্যক্তি চান না যে আপনারা তার এজেন্টের আসল পরিচয়টা জানতে পারেন। আর আমি স্বীকার করছি, একটু আগে যে পরিচয় নিজেকে পরিচয় দিয়েছি সেটা আসলে আমার সত্যিকারের কোনো পরিচয় নয়। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। পরিস্থিতি অত্যন্ত জটিল আর স্পর্শকাতর, তাই এমন কোনো ঘটনা যাতে বিশাল স্ক্যান্ডেলে পরিণত না হয়
এবং ইউরোপের কোনো রাজপরিবারকে গুরুত্বপূর্ণ বিপদে না ফেলে তার জন্য সব রকম সতর্কতা নেওয়া জরুরি। সোজা কথায় বললে এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে মহান হাউস অফ ওমস্টেইন, বোহেমিয়ার বংশ পরম্পরায় চলে আসা রাজপরিবার। সেটাও আমি জানতাম। হোমস আবারও বিড়বিড় করে বলল, তারপর আর্ম চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করল। আমাদের ভিজিটর কিছুটা অবাক হয়ে হোমসের দিকে তাকালো। ইউরোপের সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধির মানুষ আর অসাধারণ কর্মদক্ষ এজেন্ট হিসেবে তার কথা সে নিশ্চয়ই শুনে এসেছে। সেই লোকটাই এখন তার সামনে এমন নির্লিপ্তভাবে আর্ম চেয়ারে গা এলিয়ে বসে আছে। হোমস ধীরে ধীরে চোখ খুলল, কিছুটা অধৈর্য হয়ে তার বিশাল দেহী ক্লায়েন্টের দিকে তাকালো এবার। তারপর বলল, ইওর ম্যাজেস্টি, আপনি যদি ব্যাপারটা খুলে বলেন তাহলে আপনাকে সাহায্য করতে একটু সুবিধা হয়। লোকটা এক ছটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর প্রচণ্ড অস্থির হয়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো সে। তারপর হঠাৎ মরিয়া ভঙ্গিতে মুখ থেকে মাস্কটা টেনে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর চিৎকার করে উঠল, আপনি ঠিকই ধরেছেন, আমি রাজা, আর লুকিয়েই বা কি লাভ? সত্যি তো, কি লাভ? ইওর ম্যাজেস্টির মুখ খোলার আগেই আমি বুঝতে পেরেছিলাম যে আমি উইলহেম গ্রটসরাইক সিগমন্ড ভন অমস্টাইন, গ্র্যান্ড ডিউক অফ ক্যাসেল ফেলস্টাইন আর বোহেমিয়ার বংশানুক্রমিক রাজার সঙ্গে কথা বলছি। কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আমাদের অদ্ভুত ভিজিটার তার উঁচু সাদা কপালের উপর একবার হাত বুলিয়ে নিল। তারপর আবারও বুঝতে বুঝতে বলল, এই ধরনের কাজ নিজে করতে আমি একদমই অভ্যস্ত নই, কিন্তু ব্যাপারটা এতই স্পর্শকাতর যে কোনো এজেন্টের উপর দায়িত্ব দিয়ে নিজেকে তার হাতের মুঠোয় তো তুলে দিতে পারিনি। তাই আপনার পরামর্শ নেওয়ার জন্য আমি প্রগ থেকে নিজের পরিচয় গোপন করেই এখানে এসেছি। নাও টেল মি ইওর ম্যাজেস্টি, আপনি কি পরামর্শ চান? হোমস আবারও চোখ বন্ধ করে বলল, সংক্ষেপে ঘটনাটা এই, প্রায় 5 বছর আগে ওয়ার্সাতে বেশ কিছুদিন থাকবার সময় আমার পরিচয় হয়েছিল বিখ্যাত অ্যাডভেঞ্চারাস এরিন অ্যাডলারের সঙ্গে। নামটা নিশ্চয়ই আপনার পরিচিত। ওয়াটসন, আমার ইন্ডেক্সে নামটা একটু দেখো তো। চোখ না খুলেই হোমস বিড়বিড় করে বলল, বহু বছর ধরে হোমস মানুষ আর বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশিত সব তথ্য আলাদা আলাদা করে সাজিয়ে রাখার একটা সিস্টেম তৈরি করেছিল। ফলে এমন কোনো মানুষ বা বিষয়ের নাম খুঁজে পাওয়া একটু কঠিন, যা সম্পর্কে সঙ্গে সঙ্গে কোনো না কোনো তথ্য প্রদান করা একটু অসম্ভব। এবার ইন্ডেক্স ঘেটে এরিনা অ্যাডলারের বায়োগ্রাফিটা খুঁজে পেলাম। অদ্ভুতভাবে সেটা রাখা ছিল হেব্রিয় রাব্বির বায়োগ্রাফি আর গভীর সমুদ্রের মাছ নিয়ে মনোগ্রাফ লেখা এক স্টাফ কমান্ডারের বায়োগ্রাফির মাঝখানে। হোমস বলল, হ্যাঁ দেখি। 1858-এ নিউ জার্সিতে জন্ম, কন্ট্রাল্টো লাস্কালা, ওয়ারসয়ের ইম্পিরিয়াল অপেরার প্রিমাডোনা। ইয়েস, অপেরা স্টেজ থেকে অবসর নিয়েছেন। আচ্ছা, বর্তমানে লন্ডনে থাকেন। ভেরি ওয়েল ইওর ম্যাজেস্টি, আমি যতদূর বুঝতে পারছি আপনি এই তরুণীর সঙ্গে একটা গোপন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তাকে এমন কিছু চিঠি লিখেছিলেন যা এখন প্রকাশ্যে আসলে আপনার বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। তাই জন্যই আপনি এখন চিঠিগুলো ফেরত চাইছেন। অ্যাম আই রাইট? একদম ঠিক, কিন্তু আপনি কিভাবে? গোপনে কি বিয়ে করেছিলেন নাকি? না। কোনো লিগ্যাল পেপার বা সার্টিফিকেট? না। তাহলে আপনার সমস্যাটা কোথায়? আমি তো ঠিক বুঝতে পারছি না। ইওর ম্যাজেস্টি, যদি এই তরুণী আপনাকে ব্ল্যাকমেল করার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে চিঠিগুলো প্রকাশ করে, তাহলে সে প্রমাণ করবে কি করে যে এই চিঠিগুলো সত্যিই আপনার লেখা? আমার হাতের লেখা আছে। দূর, নকল করা হয়েছে। আমার পার্সোনাল নোট পেপার। সেটা চুরি করা যায়। আমার নিজের সিল। সিলও নকল করা যায়। আমার ফটোগ্রাফ কিনতে পাওয়া যায়। ছবিতে আমরা দুজনেই ছিলাম। আহ, ইওর ম্যাজেস্টি, সত্যি খুব কাঁচা কাজ করে ফেলেছেন। আমি তখন পাগল হয়ে গেছিলাম, একেবারে উন্মাদ।
আপনি নিজেকে ভীষণ বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। তখন আমি শুধু ক্রাউন প্রিন্স ছিলাম, বয়সও কম ছিল। এখনও আমার বয়স মাত্র 30। তাহলে এখন ফটোগ্রাফটা যেভাবেই হোক ফেরত পেতে হবে। আমরা চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কেন ইওর ম্যাজেস্টি? কিছু টাকা দিয়ে ফটোগ্রাফটা কিনে নিন। সে বিক্রি করবে না। তাহলে চুরি করিয়ে নিন। এই নিয়ে 5 বার চেষ্টা করা হয়েছে। 2 বার আমার ভাড়া করা চোরেরা তার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছে। একবার সে বাইরে যাওয়ার সময় তার লাগেজ অন্যদিকে সরিয়ে নিয়ে গিয়েও খোঁজা হয়েছে। আর 2 বার রাস্তায়ও তাকে আটকানো হয়েছে, কিন্তু কোনোবারই কিছুই পাওয়া যায়নি। ফটোগ্রাফের কোনো ট্রেস পাওয়া যায়নি? একেবারেই না। বেশ সুন্দর একটা ছোটখাটো প্রবলেম। কিন্তু আমার কাছে ব্যাপারটা মোটেই ছোটোখাটো নয়। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, ফটোগ্রাফটা নিয়ে সে কি করতে চায়? আমাকে ধ্বংস করতে। বুঝলাম, কিন্তু কিভাবে? আমি বিয়ে করতে চলেছি হ্যাঁ, শুনেছি। ক্লটিল্ডে লথম্যান ভন স্যাক্সে মেনিনজেনকে, স্ক্যান্ডিনেভিয়ার রাজার 2য় মেয়ে। তার পরিবার কতটা কঠোর রীতি মেনে চলে তা হয়তো আপনি জানেন। আর ক্লটিল্ডে নিজেও অত্যন্ত সংযত আর মর্যাদা সম্পন্ন একজন নারী। আমার চরিত্র নিয়ে যদি সামান্য সন্দেহও তার মনে তৈরি হয়, তাহলে এই বিয়ে ভেঙে যাবে। আর আইরিন অ্যাডলার, তিনি ঠিক কি চাইছেন? সে হুমকি দিয়েছে ফটোগ্রাফটা ওদের কাছে পাঠিয়ে দেবে, আর সে সেটা করবেই। আমি জানি সে করবেই। আপনি তাকে চেনেন না, কিন্তু তার মনটা ইস্পাতের মতো শক্ত। তার চেহারা যেমন অসাধারণ সুন্দর, তার মনের জোরও তেমনই অটুট। আমাকে অন্য কোনো নারীকে বিয়ে করা থেকে আটকাতে সে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে, যে কোনো সীমা পর্যন্ত। ইওর ম্যাজেস্টি, আপনি কি নিশ্চিত সে এখনো ফটোগ্রাফটা পাঠায়নি? আমি নিশ্চিত। কিভাবে? কারণ সে বলেছে যেদিন আমাদের এঙ্গেজমেন্টের কথা প্রকাশ্যে ঘোষণা করা হবে, সেই দিনই সে ফটোগ্রাফটা পাঠাবে। আর সেটা হবে আগামী সোমবার। তাহলে তো এখনো আমাদের হাতে 3 দিন সময় আছে। ভালোই হলো, কারণ এই মুহূর্তে আমার 2-1টা গুরুত্বপূর্ণ কাজ আছে। আচ্ছা ইওর ম্যাজেস্টি, আপনি এখন লন্ডনেই আছেন তো? অবশ্যই। ল্যাংহামে কাউন্ট ভন ক্র্যাম নামে আমাকে পাবেন। তাহলে আপনাকে চিঠি পাঠিয়ে জানাবো যে তদন্ত কত দূর এগোচ্ছে। অবশ্যই পাঠাবেন। আমি খুব উদ্বেগের মধ্যে থাকব। আচ্ছা, তাহলে এবার খরচের ব্যাপারটায় আসা যাক। আপনার যত টাকা প্রয়োজন খরচ করতে পারেন। যতই লাগুক। আমি বলছি তো, ওই ফটোগ্রাফটা ফিরে পাওয়ার জন্য প্রয়োজন হলে আমার রাজ্যের একটা প্রদেশ পর্যন্ত আমি দিয়ে দিতে পারি। রাজ্য বা প্রদেশের দরকার নেই। আপাতত যে খরচ হবে তার জন্য কিছু অ্যাডভান্স পেলে সুবিধা হয়। রাজা তার ক্লকের নিচ থেকে ক্যাময়েস লেদারের তৈরি একটি ভারী থলি বার করে টেবিলের উপর রাখলেন। তারপর রাজা বললেন, এই থলিতে 300 পাউন্ডসের গোল্ড আর 700 পাউন্ডসের নোটস আছে। হোমস তার নোটবুকের একটা পাতায় দ্রুত একটা রিসিপ্ট লিখে রাজার হাতে দিল। তারপর জিজ্ঞেস করল, ইওর ম্যাজেস্টি, ম্যাডামোজেল আইরিন অ্যাডলারের অ্যাড্রেস আপনার নিশ্চয়ই জানা। ব্রিওনি লজ, সার্পেন্টাইন এভিনিউ, সেন্ট জনস উড। হোমস অ্যাড্রেসটা লিখে নিল। তারপর বলল, আর একটা প্রশ্ন, ফটোগ্রাফটা কি ক্যাবিনেট সাইজের ছিল? হ্যাঁ। আহা, তাহলে গুড নাইট ইওর ম্যাজেস্টি। আশা করছি খুব শীঘ্রই আপনাকে কোনো ভালো খবর দিতে পারবো। কিছুক্ষণ পর রাজকীয় ব্রোহ্যামের চাকার শব্দ রাস্তা দিয়ে দূরে মিলিয়ে গেল। হোমস বলল, আর তোমাকেও গুড নাইট ওয়াটসন। কাল বিকেল 3টে যদি একবার আসতে পারো, তাহলে একটা ছোট্ট বিষয় নিয়ে তোমার সঙ্গে একটু ডিসকাস করতে চাই। ঠিক বিকেল 3টে নাগাদ আমি বেকার স্ট্রিটে পৌঁছে গেলাম, কিন্তু হোমস তখনও ফেরেনি। ল্যান্ডলেডির কাছে জানতে পারলাম সকাল 8টার কিছু পরেই সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আমি ফায়ারপ্লেসের পাশে বসে পড়লাম। ঠিক করলাম যত দেরি হোক না কেন হোমসের না ফেরা পর্যন্ত অপেক্ষা করব।
ততক্ষণে তার এই ইনভেস্টিগেশন নিয়ে আমার মনে বেশ একটা আগ্রহ তৈরি হয়েছে। এর আগে যে দুটো ক্রাইমের ঘটনা আমি লিখেছি সেগুলোর মতো ভয়ঙ্কর বা অদ্ভুত কোনো ব্যাপার এই কেসটাতে ছিল না। তবু কেসটার ধরন আর তার ক্লায়েন্টের এত উঁচু সামাজিক অবস্থান পুরো ঘটনাটাকে একটা কেমন যেন অন্যরকম করে তুলছিল। তবে শুধু ইনভেস্টিগেশনই নয়, হোমস যেভাবে কোনো পরিস্থিতিকে মুহূর্তের মধ্যেই বুঝে ফেলত, নিজের তীক্ষ্ণ যুক্তি দিয়ে তার গভীরে পৌঁছে যেত, সেটাও আমাকে বরাবরই মুগ্ধ করে। তার কাজ করার পদ্ধতি লক্ষ্য করায় যে দ্রুত আর সূক্ষ্ম উপায়ে সে সবচেয়ে জটিল রহস্যের জট খুলে ফেলত, সেটা অনুসরণ করার মধ্যেই আমার একটা আলাদা আনন্দ ছিল। হোমসকে প্রতিবারই সফল দেখতে দেখতে আমার এমনই অবস্থা হয়েছে, আমি এমনই অভ্যস্ত হয়ে পড়েছি। তাকে কোনো কেসে যে ব্যর্থ হতে দেখব এই সম্ভাবনা আসাটাই আমার মাথায় প্রায় আশাই বন্ধ হয়ে গিয়েছে। প্রায় 4টে বাজতে চলল। এমন সময় দরজা হঠাৎ খুলে গেল। ঘরে ঢুকলো মাতাল চেহারার এক গ্রুম, উস্কো শুষ্ক অবস্থা, গালে দুই পাশে সাইড হুইস্কার্স, মুখটা লালচে আর পোশাকও বেশ নোংরা এবং অবাঞ্ছিত বেহাল অবস্থা। ছদ্মবেশ নেওয়ার ব্যাপারে আমার বন্ধুর অসাধারণ দক্ষতার সঙ্গে আমি ভালোভাবেই পরিচিত ছিলাম। তারপরেও লোকটা যে সত্যি হোমস সেটা নিশ্চিত হতে আমাকে 3 বার ভালো করে তাকাতে হলো। আমার দিকে শুধু একবার মাথা নেড়ে সে বেডরুমে ঢুকে গেল। 5 মিনিট পর সেখান থেকে বেরিয়ে এলো আগে সেই পরিচিত হোমসওয়ে, পরনে পরিপাটি টুইটস্যুট, 2 হাত পকেটে ঢুকিয়ে ফায়ারপ্লেসের সামনে পা ছড়িয়ে বসে সে কয়েক মিনিট ধরে প্রাণ খুলে হাসতে লাগলো। সত্যি কাণ্ড। হাসতে হাসতেই সে বলে উঠল, তারপর আবারও হাসতে গিয়ে তার দম প্রায় আটকে গিয়েছে, কিন্তু পরবর্তী সে আবারও এমনভাবে হাসতে শুরু করলো যে শেষ পর্যন্ত নিস্তেজ হয়ে চেয়ারে গা এলিয়ে দিতেই বাধ্য হলো সে। আমি বললাম, এ কি হাসছো যে, কি হয়েছে? ব্যাপারটা এতটাই মজার, আমি নিশ্চিত ওয়াটসন তুমি কোনোদিনই আন্দাজ করতে পারবে না যে আজ সকালটা আমি কিভাবে যে কাটিয়েছি আর শেষ পর্যন্ত কি কাণ্ডটাই না করেছি। অলরাইট, আমি কিছুই আন্দাজ করতে পারছি না। আই থিঙ্ক তুমি মিস এরিনা অ্যাডলারের দৈনন্দিন চলাফেরা কিংবা সম্ভবত তার বাড়ির উপর নজর রাখছিলে কি? অ্যাবসলিউটলি রাইট। তবে এরপর যা ঘটলো সেটা কিন্তু বেশ অদ্ভুত। যাই হোক, তোমাকে সমস্ত কথাটাই খুলে বলছি। আজ সকাল 8টার পরেই আমি এরকমই একটা ছদ্মবেশ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাই। ঘোড়া নিয়ে যারা কাজ করে তাদের একটা বিশেষত্ব আছে ওয়াটসন, তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব আর বোঝাপড়া আছে। একবার যদি তাদের সঙ্গে মিশে যেতে চাও তাহলে যা যা ইনফরমেশন দরকার সবটাই তুমি পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি ব্রায়ানি লজ খুঁজে পেলাম, একটা ছোট কিন্তু বেশ সুন্দর ভিলা। পেছনে একটা গার্ডেন রয়েছে আর বাড়ির সামনের অংশটা একেবারেই রাস্তার ধার ঘেঁষে তৈরি। দোতলা বাড়ি, দরজায় চাব লক। ডান দিকে একটা বড় সুন্দরভাবে সাজানো সিটিং রুম, যার লম্বা জানলাগুলো প্রায় মেঝে অবধি নেমে এসেছে। আর তাতে রয়েছে আমাদের হাস্যকর ইংলিশ উইন্ডো ফাস্টনার, যেটা একটা ছোট্ট বাচ্চাও অনায়াসে খুলে ফেলতে পারে। বাড়ির পেছনে কিন্তু সেরকম উল্লেখযোগ্য কিছু পেলাম না, শুধু কোচ হাউসের ছাদ থেকে প্যাসেজের জানলায় পৌঁছানো সম্ভব। আমি পুরো বাড়িটা চারপাশে ঘুরে প্রত্যেকটা দিক খুব ভালো করে এক্সামিন করলাম, কিন্তু তেমন কিছু ইন্টারেস্টিং আমার চোখে পড়লো না। এরপর ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে গেলাম, আর ঠিক যেমনটা আশা করেছিলাম হলোও তাই। গার্ডেনের পাশের লেনটা ধরেই একটা আস্তাবল খুঁজে পেলাম। সেখানে অসলারদের সঙ্গে ঘোড়াগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তারা আমাকে বিনিময়ে কি দিল জানো ওয়াটসন?
2 pence, a glass of half and half, আর পাইপে 2 বার ভরার মতো শ্যাক টব্যাকো। আর মিস অ্যাডলার সম্পর্কে যতটা ইনফরমেশন আমি চেয়েছিলাম তারা সবটাই দিল। সঙ্গে সঙ্গে আমাকে ওই তল্লাটে থাকা সমস্ত মানুষের জীবনের কেচ্ছা কাহিনীও শুনতে হলো ওয়াটসন। আমার তার মধ্যে বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, কিন্তু কি আর করা। আর আইরিন অ্যাডলার সম্পর্কে কি জানতে পারলে? ও, আইরিন অ্যাডলার। এই এলাকার সমস্ত পুরুষের মাথায় সে ঘুরিয়ে দিয়েছে। এই পৃথিবীতে বনেট পরা যত সুন্দরী নারী আছে তাদের মধ্যে নাকি মিস অ্যাডলারই সব থেকে সুন্দর। অন্তত সার্পেন্টাইন আস্তাবলের প্রত্যেকটা লোকের মুখে আমি একই কথা শুনলাম। এই মহিলা কিন্তু বেশ শান্তভাবেই জীবনযাপন করে। কনসার্টে গান গাওয়ার জন্য প্রত্যেক দিন ঠিক 5টায় গাড়ি নিয়ে তিনি বেরিয়ে যান, আবার ডিনার করার জন্য 7টার মধ্যে বাড়ি ফিরে আসে। গান গাওয়ার কোনো অনুষ্ঠান না থাকলে খুব একটা বাইরে বেরোন না। আমি এও জানলাম যে তার কাছে একজন পুরুষই নিয়মিত আসে, আর বেশ ঘন ঘনই আসে। লোকটি এক কথায় টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, আইডিয়াল ম্যান যাকে বলে। দিনে অন্তত একবার তো সে আসবেই, কখনো কখনো 2বারও আসে। তার নাম মিস্টার গডফ্রে নর্টন, ইনার টেম্পেলের একজন লয়ার। কে ওয়াটসন, দেখলে তো ক্যাবম্যানদের সঙ্গে বন্ধুত্ব করার কত সুবিধা। সার্পেন্টাইন আস্তাবলের গারোয়ানরা তাকে অন্তত 12 বার বাড়ি পৌঁছে দিয়েছে, তাই তার সম্বন্ধে প্রায় সমস্ত কিছুই জানত। ওদের কাছ থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করার পর আমি আবার ব্রায়ানি লজের সামনে ফিরে এলাম, আর পায়চারি করতে করতে ভাবলাম যে আমার পরবর্তী স্টেপ কি হবে। এই গডফ্রে নর্টন লোকটি ঘটনাটাকে আরও জটিল করে তুলল। তবে আমার মনে আর সন্দেহ রইল না যে গডফ্রে নর্টন এই ঘটনার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। পেশায় তিনি একজন উকিল। এই ব্যাপারটা শুনে আমার মনে একটা আশঙ্কা জাগল। আইরিন অ্যাডলারের সঙ্গে তার সম্পর্কটা ঠিক কি, আর তিনি এত ঘন ঘন ব্রায়ানি লজে আসেনি বা কেন? তিনি কি আইরিনের উকিল, নাকি ঘনিষ্ঠ বন্ধু, নাকি প্রেমিক? যদি আইরিন তার মক্কেল হয় তাহলে সম্ভবত সেই ফটোগ্রাফটি আইরিন তার জিম্মায় রেখে দিয়েছে। কিন্তু যদি তিনি প্রেমিক হন তাহলে সেই সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে যে আমার ইনভেস্টিগেশন শুধু ব্রায়ানি লজ পর্যন্তই থাকবে, নাকি ইনার টেম্পেলে তার চেম্বারেও আমাকে নজর দিতে হবে। সুতরাং বুঝতেই পারছো ওয়াটসন, বিষয়টা ছিল অত্যন্ত সূক্ষ্ম। যাই হোক, এইসব খুঁটিনাটি বর্ণনা দিয়ে তোমাকে আর বিরক্ত করব না, কিন্তু আমার ছোটোখাটো প্রবলেম সম্বন্ধে না জানলে আমার পরিস্থিতিটা তুমি ঠিক ধরতে পারবে না। হোমস মাই ডিয়ার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি মন দিয়ে অনুসরণ করছি তোমাকে। আই এম প্রিটি কনসিয়াস। আমি উত্তর দিলাম। হোমস আবারও বলতে শুরু করলো। আমি তখনও মনে মনে এই বিষয়টা নিয়ে হিসাব কষছি। এমন সময় একটা হ্যান্ডসাম ক্যাব এসে ব্রায়ানি লজের সামনে থামল। সেখান থেকে একজন ভদ্রলোক লাফিয়ে নেমে গেলেন। তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন, শ্যামবর্ণ, ঈগলের ঠোঁটের মতো তীক্ষ্ণ নাক আর ঘন গোঁফ। চেহারা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এই সেই ব্যক্তি যার কথা আমি এতক্ষণ ধরে শুনছিলাম। তাকে খুব তাড়াহুড়োয় মনে হচ্ছিল। কোচম্যানকে দাঁড়িয়ে থাকতে বলে তিনি এমন ভঙ্গিতে ভেতরে ঢুকলেন যেন বাড়িটা তার নিজেরই। দরজা খুলে দেওয়া পরিচারিকাকে তিনি প্রায় পাশ কাটিয়েই ঢুকে গেলেন। তিনি প্রায় আধ ঘন্টা বাড়ির ভেতরে ছিলেন। বৈঠকখানার জানলা দিয়ে মাঝে মধ্যেই আমি তাকে দেখতে পাচ্ছিলাম। তিনি এদিক ওদিক পায়চারি করছেন, উত্তেজিতভাবে কথা বলছেন, আর হাত নেড়ে নানা রকম ইশারা করছেন। আইরিনকে কিন্তু একবারের জন্যও দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে তিনি বেরিয়ে এলেন। এখন তাকে আগের থেকেও বেশি অস্থির আর উত্তেজিত দেখাচ্ছিল। গাড়িতে ওঠার আগে তিনি পকেট থেকে একটা সোনার ঘড়ি বের করে গভীর মনোযোগ দিয়ে সময় দেখলেন। হঠাৎ তিনি কোচম্যানকে চিৎকার করে বললেন, প্রাণপণে ছোটাও গাড়ি। আগে রিজেন্ট স্ট্রিটের গ্রস অ্যান্ড হ্যাঙ্কির কাছে যাব, তারপর সোজা সেন্ট মনিকা গির্জায়। 20 মিনিটে পৌঁছে দিতে পারলে আধ গিনি বকশিস। মুহূর্তের মধ্যেই গাড়িটি ছুটে গেল। আমি তখনও ভাবছি ওদের পিছু নেব কি না। এমন সময় গলির দিক থেকে একটা ছোট পরিচ্ছন্ন ল্যান্ডো গাড়ি এসে হাজির হলো। গাড়িটি পুরোপুরি থামার আগেই আইরিন হলঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এসে তাতে উঠে বসলেন। আমি তাকে মাত্র এক ঝলক দেখতে পেয়েছিলাম,
কিন্তু সেই এক ঝলকই যথেষ্ট ছিল। তিনি ছিলেন অপূর্ব সুন্দরী, এমন এক মুখ যার জন্য একজন মানুষ অনায়াসে প্রাণ দিতেও রাজি হয়ে যায়। তিনিও কোচম্যানকে ঠিক একই কথা বললেন, সেন্ট মনিকা গির্জায় নিয়ে চলো জলদি, 20 মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারলে আধ সভারেন বকশিস পাবে। ওয়াটসন, এমন সুযোগ হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না। আমি তখন ভাবছি দৌড়ে যাব নাকি ল্যান্ডো গাড়ির পিছনে গিয়ে ঝুলে পড়ব। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটা ভাড়ার ক্যাব চলে এলো। আমার জীর্ণশীর্ণ চেহারা দেখে কোচম্যান দুবার তাকালো বটে, কিন্তু তার আপত্তি করার আগেই আমি লাফ দিয়ে গাড়িতে উঠে বসলাম। কোচম্যানকে বললাম, সেন্ট মনিকা গির্জা 20 মিনিটে পৌঁছে দিতে পারলে আধ সভারেন বকশিস। তখন সময়টা ছিল 12টা বাজতে আর 25 মিনিট বাকি। ব্যাপারটা যে কোন দিকে গড়াচ্ছে তা বুঝতে আমার আর বাকি রইল না। আমার কোচম্যান সেই সভারেনের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক একেবারে প্রাণপণে ঘোড়া ছোটালো। জীবনে বোধহয় তার থেকে দ্রুত আমি কখনো গাড়িতে চড়িনি। পৌঁছে দেখলাম অন্য দুটি গাড়ি কিন্তু আমার আগেই এসে পৌঁছেছে। ক্লান্ত ঘোড়াসহ ক্যাব আর ল্যান্ডোটি তখন গির্জার দরজার সামনেই দাঁড়িয়ে। ভাড়া মিটিয়ে আমি তাড়াতাড়ি গির্জায় ঢুকে পড়লাম। গির্জার ভেতর তখন প্রায় জনমানব শূন্য। সেখানে কেবল 3 জন উপস্থিত। তাদের মধ্যে 2 জন তো আমি যাকে অনুসরণ করে এসেছি, আর একজন সার্টলিস পরা যাজক। দেখে মনে হচ্ছিল তিনি তাদের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করছেন। 3 জনই বেদির সামনে পাশাপাশি দাঁড়িয়েছিলেন। আমি আর 5 জন অকর্মণ্য দর্শনার্থীর মতোই নির্লিপ্ত ভঙ্গিতে পাশের পথ দিয়ে এগিয়ে গেলাম। হঠাৎ আমার বিস্ময়ের আর কোনো সীমা রইল না। বেদির সামনে দাঁড়িয়ে থাকা 3 জনই একসঙ্গে ঘুরে আমার দিকে তাকালেন। পর মুহূর্তেই গডফ্রে নর্টন প্রাণপণে দৌড়ে আমার কাছে এসে হাজির। ভগবানকে ধন্যবাদ, আপনাকেই দরকার ছিল। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, চলুন, তাড়াতাড়ি চলুন। কি ব্যাপার? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আসুন আসুন, আর মাত্র 3 মিনিট বাকি, না হলে বিয়েটা আইনসম্মত হবে না। এরপর কি ঘটল তা বুঝে ওঠার আগেই তিনি আমাকে প্রায় টেনে হিঁচড়ে বেদির সামনে নিয়ে গেলেন। তারপর চোখের পলকে নিজেকে এমন এক অবস্থায় আবিষ্কার করলাম যেখানে আমার কানে ফিসফিস করে বলে দেওয়া কথাগুলোই আমি তোতা পাখির মতো আউড়ে যাচ্ছি। এমন সব বিষয়ে সাক্ষ্য দিচ্ছি যার কিছুই আমার জানা নেই। সব মিলিয়ে অবিবাহিত আইরিন অ্যাডলার আর অবিবাহিত গডফ্রে নর্টনের বিবাহ বন্ধন আইনসম্মতভাবে সম্পন্ন করতে আমি সাহায্য করছি। সবকিছুই যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। একদিকে ভদ্রলোক আমাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন, অন্যদিকে নববধূ কৃতজ্ঞ হাসি হেসে আমার দিকে তাকিয়ে আছে, আর সামনে যাজকের মুখে উজ্জ্বল আনন্দ ফুটে উঠছে। আমার মনে হয় না জীবনে এর চেয়ে উদ্ভট কোনো পরিস্থিতিতে আমাকে পড়তে হয়েছে। একটু আগে যে আমি হেসে ফেলেছিলাম তার কারণ এই ঘটনাটাই। পরে জানতে পারলাম তাদের বিয়ের লাইসেন্সে সামান্য কিছু আইনি ত্রুটি ছিল। কোনো উইটনেস ছাড়া যাজক কোনোভাবেই তাদের বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না। আর ঠিক সেই সময় আমার আকস্মিক উপস্থিতিতেই বরকে রাস্তায় বেরিয়ে কোনো উইটনেস খোঁজার ঝামেলা পোহাতে হয়নি। বিদায়ের সময় নববধূ আমাকে একটা সোনার সভারেন উপহার দিয়েছে। এই দিনের স্মৃতিচিহ্ন হিসাবে আমি সেটাকে আমার ঘড়ির চেনে ঝুলিয়ে রাখব। ঘটনাটা তো একেবারেই অপ্রত্যাশিত দিকে বর্ণিত দেখছি। তারপর কি হলো? তারপর আমার হঠাৎ মনে হলো বিয়ে তো হয়ে গেল, এবার তো দুজনেই যে কোনো মুহূর্তে লন্ডন ছেড়ে চলে যেতে পারে। আর যদি তাই হয় তাহলে তো আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে তারা দুজনে গির্জার দরজার সামনে আলাদা হয়ে গেলেন। গডফ্রে নর্টন নিজের গাড়ি নিয়ে টেম্পলের দিকে রওনা হলেন, আর আইরিন নিজের বাড়ির উদ্দেশ্যে। বিদায় নেওয়ার সময় তাকে বলতে শুনলাম, আজও রোজকার মতো বিকেল 5টায় আমি পার্কে বেড়াতে বেরোবো। এরপরে আর কিছু শোনার সুযোগ পেলাম না। দুজনেই 2 দিকে চলে গেলেন, আর আমিও নিজের ব্যবস্থা করতে বেরিয়ে পড়লাম। কি ব্যবস্থা? এক টুকরো ঠান্ডা সালামি আর 1 গ্লাস বিয়ারের ব্যবস্থা। বলেই হোমস ঘন্টা বাজালো। সারাদিন এত ব্যস্ত ছিলাম যে খাওয়ার কথা মনেই পড়েনি।
আর আজ সন্ধে আরও বেশি ব্যস্ত থাকতে হবে বলেই মনে হচ্ছে। যাই হোক ডাক্তার, আজ রাতে তোমার সহযোগিতার আমার দরকার হবে। সানন্দে রাজি আছি, বলো কি করতে হবে। আইন ভাঙতে আপত্তি নেই তো? একটুও না। আর গ্রেফতার হওয়ার ঝুঁকি নিতেও কি রাজি? যদি উদ্দেশ্যটা সৎ হয় তবে নিশ্চয়ই। হোমস হেসে বলল, উদ্দেশ্য তো একেবারেই মহৎ। ও, তাহলে তো আমাকে আপনার সঙ্গী বলেই ধরে নিতে পারে। আমি জানতাম তুমি না বলতে পারবে না। কিন্তু আমাকে ঠিক কি করতে হবে? মিস টার্নার খাবারের ট্রেটা নিয়ে আসলে সব কিছু তোমাকে খুলে বলছি। বলল হোমস। কিছুক্ষণ পর আমাদের বাড়িওয়ালি যে সাধারণ খাবারগুলো এনে দিলেন তার উপর প্রবল ক্ষুধায় ঝাঁপিয়ে পড়ে হোমস আবারও বলতে শুরু করলো, খেতে খেতেই সব বলছি, কারণ হাতে একেবারেই সময় নেই। এখন প্রায় 5টা বাজে, আর ঠিক 2 ঘন্টা পরেই আমাদের ঘটনাস্থলে উপস্থিত হতে হবে। মিস আইরিন, না, এখন তো তাকে ম্যাডাম নর্টন বলাই উচিত। 7টার সময় রোজকার মতো গাড়ি করে বাড়িতে ফিরবে। তার আগেই আমাদের ব্রায়ানি লজে পৌঁছে যেতে হবে। তারপর বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। কোন বিষয়ে যে কিভাবে ঘটবে আমি তার আগেই প্ল্যানিং করে রেখেছি। তবে একটা বিষয়ে তোমায় একটু সতর্ক করে দিচ্ছি ওয়াটসন, আমার সঙ্গে যাই ঘটুক না কেন তুমি কিন্তু কোনো অবস্থাতেই ইন্টারফেয়ার করবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ আমায় সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে, তাই তো? অ্যাবসলিউটলি রাইট। তুমি কিছুই করবে না। সম্ভবত একটা সামান্য ছোটোখাটো গোলমাল বাঁধবে, কিন্তু তাতে তুমি কোনো রকম ইন্টারফেয়ার করবে না। শেষ পর্যন্ত আমার প্ল্যান সফল হলে আমাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হবে। তারপর ওই 4-5 মিনিটের মধ্যেই বৈঠকখানার জানলাটা খুলবে। তুমি ঠিক সেই খোলা জানলার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি আমার দিকে লক্ষ্য রাখবে, তোমার চোখে আমি ঠিক পড়ব। ওকে। আর আমি যখন এইভাবে সিগন্যাল দেব তখন তোমাকে আমি যে জিনিসটা এখন দেব বলেই হোমস হাত তুলে ইশারা করলো। সেটা জানলা দিয়ে ঘরের ভেতরে ছুটবে, আর ঠিক সেই মুহূর্তেই জোরে জোরে বলবে, আগুন আগুন আগুন। বুঝতে পেরেছো তো? পুরোপুরি। হোমস পকেট থেকে লম্বাটে চুরুটের মতো দেখতে একটি বস্তু বার করে বলল, ভয় পাওয়ার কিছু নেই ওয়াটসন, এটা একটা স্মোক রকেট। সাধারণত প্লাম্বাররাই এটা ব্যবহার করে। আমি এটা দুপ্রান্ত এমনভাবে বেঁধে দিয়েছি যে তুমি জানলা দিয়ে ছুড়লে নিজে নিজেই জ্বলে উঠবে। তোমার কাজ শুধু এইটুকুই, তুমি যখন আগুন আগুন বলে চিৎকার করবে আশেপাশের লোকেরা নিশ্চয়ই জড়ো হয়ে যাবে আর তোমার চিৎকারে যোগ দেবে। তখন তুমি নিশ্চিন্ত মনে রাস্তার মোড়টা এগিয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই আমি তোমার সঙ্গে সেখানে দেখা করব। আশা করি পুরো বিষয়টা ঠিক করে তোমাকে বোঝাতে পেরেছি ওয়াটসন। শুনে আমি বললাম, অর্থাৎ আমাকে নিরপেক্ষ থাকতে হবে, জানালার কাছে গিয়ে দাঁড়াতে হবে, আপনার দিকে নজর রাখতে হবে, আপনার সঙ্গীত পেলেই এই জিনিসটা ঘরের ভিতরে ছুঁড়ে দিতে হবে, তারপর আগুন আগুন বলে চিৎকার করতে হবে, আর শেষে রাস্তার মোড়ে গিয়ে আপনার জন্য অপেক্ষা করতে হবে। এই তো? ইউর অ্যাবসলিউটলি রাইট মাই ফ্রেন্ড। ব্যাস। ডোন্ট ওয়ারি মাই ডিয়ার, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। হোমস বলল, ও ওয়ান্ডারফুল। তবে আমার হাতে আর সময় নেই ওয়াটসন, এখন আমাকে নতুন ভূমিকায় অভিনয়ের প্রস্তুতিটা নিতে হবে। এই বলে সে নিজে শোবার ঘরে ঢুকে গেল। কয়েক মিনিট পর ফিরে এলো একেবারে অন্য মানুষ হয়ে, একজন অমায়িক সরল সাদাসিদে নন কনফর্মিস্ট ধর্মযাজকের বেশে। মাথায় চওড়া কালো টুপি, পরনে ঢলা প্যান্ট, গলায় সাদা টাই, মুখে সহানুভূতিপূর্ণ মৃদু হাসি, আর চোখে মুখে এমন একটা আন্তরিক কৌতূহলী অভিব্যক্তি দেখলে যে কেউ তাকে নিরীহ বা দয়ালু মানুষ বলেই বিশ্বাস করবে। এমন নিখুঁত রূপান্তর
সম্ভবত বিখ্যাত অভিনেতা জন হেয়ার ছাড়া আর কারোর পক্ষেই সম্ভব ছিল না। শুধু পোশাক বদলেই হোমস থেমে থাকতো না, নতুন চরিত্রের সঙ্গে সঙ্গে তার মুখের অভিব্যক্তি, কথাবার্তার ধরন, চলাফেরা, এমনকি যেন তার আত্মাটাও বদলে যেত। অপরাধ তত্ত্বের জগৎ যেমন এক অসাধারণ যুক্তিবিদকে পেয়েছিল, তেমনি নাট্য জগৎ হারিয়েছিল এক অনন্য অভিনেতাকে। সন্ধ্যে 6:15 আমরা বেকার স্ট্রিট থেকে বেরোলাম। যখন সার্পেন্টাইন অ্যাভিনিউয়ে পৌঁছালাম তখন 7:10 বাকি। চারদিকে ইতিমধ্যেই গোধূলির আলো নেমে এসেছে। রাস্তার গ্যাসবাতিগুলো একে একে জ্বলে উঠছে। আমরা ব্রায়ানি লজের সামনে এদিক ওদিক হাঁটতে হাঁটতে বাড়ির গৃহকর্মীর ফেরার অপেক্ষা করতে লাগলাম। শার্লক হোমসের সংক্ষিপ্ত বর্ণনা শুনে বাড়িটিকে আমি যেমন কল্পনা করেছিলাম বাস্তবে প্রায় তেমনই, তবে আশেপাশের পরিবেশটা আমার ধারণার মতো নির্জন ছিল না, বরং এত শান্ত। একটি পাড়ার ছোট্ট রাস্তা হওয়া সত্ত্বেও জায়গাটা আশ্চর্য রকম প্রাণচঞ্চল। এখন শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের আ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া। গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন, গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না। চলুন তবে গল্পের বাকি অংশটুকু শোনা যাক। এক কোণে কয়েকজন জীর্ণ পোশাক পরা লোক ধূমপান করতে করতে হাসি ঠাট্টা করছে। কাছেই একজন কাঁচি ছুরি ধার দেওয়া কারিগর তার চাকা নিয়ে বসেছে। দুজন গার্ডসম্যান এক আয়াকে নিয়ে গল্পে মশগুল। আবার কয়েকজন সুসজ্জিত যুবক মুখে চুরুট বুলিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে রাস্তার ধারে এদিক ওদিক হাঁটছে। বাড়ির সামনে পায়চারি করতে করতে হোমস বলল, দেখতেই পাচ্ছ, এই বিয়েটা আমাদের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছে। এখন ফটোগ্রাফটা হয়েছে দুমুখ তরোয়াল। আমার ধারণা ইয়োর ম্যাজেস্টি যেমন চান না যে ছবিটা রাজকুমারীর হাতে পৌঁছাক, তেমনই মিসেস নর্টনও চান না যে গডফ্রে নর্টনের চোখে তার সেই ছবি পড়ুক। এখন আসল প্রশ্ন হলো ফটোগ্রাফটা কোথায় আছে। সত্যি তো, আমি বললাম, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফটোগ্রাফটা কোথায়? হোমস বলল, দেখো, তিনি যে সবসময় ছবিটাকে নিজের সাথে নিয়ে ঘোরেন এ কথাটা বিশ্বাস করা কঠিন। বুঝতেই তো পারছো ওয়াটসন, একটা ক্যাবিনেট সাইজের ফটোগ্রাফ, একজন মহিলার পোশাকের মধ্যে অত বড় ছবি লোকানো সম্ভব নয়। তাছাড়া ইনি ভালো করেই জানেন যে ইয়োর ম্যাজেস্টি কতটা ডেসপারেট। ইতিমধ্যে 2বার তো হামলাও চলেছে, তাই ধরেই নেওয়া যায় তিনি ছবিটা নিজের সঙ্গে রাখেন না। তাহলে কোথায় রেখেছেন? খুব লজিক্যালি যদি ভাবা যায় ওয়াটসন, তাহলে সম্ভবত তার ব্যাংকারের কাছে অথবা তার উকিলের কাছে। এই দুটোই সব থেকে লজিক্যাল কনক্লুশন। তবে আমার ধারণা এর মধ্যে কোনোটাই না। মহিলারা স্বভাবতই গোপনীয়। তারা নিজের গোপন জিনিস নিজের হাতের কাছে রাখতেই বেশি পছন্দ করেন। অকারণে তিনি অন্য কারোর হাতে সেটা কেন তুলে দেবেন? তার তো নিজের পাহারার ওপর আস্থা রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি। এইসব প্রভাবশালী ব্যক্তিরা পলিটিক্যাল পাওয়ার দিয়ে কোনো বিজনেসম্যান বা লয়ারের কাছ থেকে অনায়াসেই সেই জিনিসটা নিয়ে নিতে পারে। তাই জন্য তিনি এখানে সিওরিটি পাবেন না। আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে ওয়াটসন, তিনি ভয় দেখিয়েছেন যে কিছু দিনের মধ্যেই ছবিটা ব্যবহার করবেন। সুতরাং সেটিকে এমন জায়গায় থাকতে হবে যেখান থেকে তিনি সহজেই ছবিটা পান। এর থেকে আমি একটা কনক্লুশনেই আসতে পেরেছি, ছবিটা তার নিজের বাড়িতেই আছে। কিন্তু বাড়িতে তো 2বার চুরি হয়েছে। আরে ধুর ওয়াটসন, এইসব চোরেরা কি জানে কোথায় খুঁজতে হয়? কিন্তু তুমি কিভাবে খুঁজবে? আমি কেন খুঁজবো? আমি তো খুঁজবই না।
তাহলে? তিনি তো আমাকে দেখাবেন যে ছবিটা তিনি কোথায় লুকিয়ে রেখেছেন। কিন্তু তিনি তো দেখাবেন না। দেখাতে বাধ্য হবেন। এই পর্যন্ত বলেই হোমস থেমে গেল। তারপর কান খাড়া করে বলল, এই আর কথা না ওয়াটসন, ঘোড়ার গাড়ির শব্দ পাচ্ছি, উনি ফিরছেন। এখন আমি যা যা তোমাকে বলেছি অক্ষরে অক্ষরে পালন করো। হোমসের কথা শেষ হতে না হতেই রাস্তার বাঁক ঘুরে একটি ঘোড়ার গাড়ির পাশে লণ্ঠনের আলো দেখা গেল। সেটি ছিল একটি ছোট্ট কিন্তু চমৎকার ল্যান্ডো গাড়ি। মুহূর্তের মধ্যেই সেটি এসে ব্রায়োনি লজের দরজার সামনে দাঁড়ালো। গাড়ি থামতেই রাস্তার কোণে দাঁড়িয়ে থাকা অলস লোকগুলোর একজন বকশিসের আশায় ছুটে এসে দরজা খুলতে গেল। কিন্তু ঠিক তখনই আরও একজন একই উদ্দেশ্যে দৌড়ে এসে তাকে কুলুই মেরে সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে বেঁধে গেল প্রচণ্ড ঝগড়া। মুহূর্তের মধ্যেই সেই ঝগড়ায় যোগ দিল দুজন গার্ডসম্যান। তারা একজনের পক্ষ নিল। অন্যদিকে কাঁচি ছুরি ধার দেওয়া লোকটি ঝাঁপিয়ে পড়ল অপর পক্ষের হয়ে। উত্তেজনা ক্রমশ বেড়ে উঠল। হঠাৎই একটি ঘুষি পড়ল, আর ঠিক তারপরেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। গাড়ি থেকে নেমে আসা ভদ্রমহিলাকে ঘিরে কয়েকজন উত্তেজিত লোক ভয়ঙ্কর মারামারিতে লিপ্ত হয়ে পড়ল। কেউ ঘুষি মারছে, কেউ লাঠি চালাচ্ছে। চারিদিকে এক বিশৃঙ্খল অবস্থা। ঠিক সেই সময় হোমস মহিলাকে রক্ষা করবার জন্য জনতার ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই সে হঠাৎ এক আর্ত চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ বেয়ে টাটকা রক্ত ঝরছে। হোমস পড়ে যেতেই গার্ডসম্যানরা একদিকে দৌড়ে পালালো, আর রাস্তার অলস লোকগুলো অন্যদিকে ছত্রভঙ্গ হয়ে গেল। এতক্ষণ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘটনাটা দেখছিল, সেই ভদ্রবেশী দর্শকদের অনেকেই এবারে ছুটে এলেন। কেউ মহিলাকে সাহায্য করতে এগিয়ে গেলেন, কেউ বা আহত মানুষটিকে ঘিরে ধরলেন। আইরিন অ্যাডলার, আমি এখনো তাকে এই নামেই ডাকব। ততক্ষণে দ্রুত সিঁড়ি বেয়ে বাড়ির দরজায় উঠে গিয়েছেন, কিন্তু ভিতরে ঢুকে পড়ার বদলে তিনি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে রইলেন। হলঘরের উজ্জ্বল আলোয় তার সুঠাম অবয়ব স্পষ্ট ফুটে উঠেছে। তিনি উদ্বিগ্ন দৃষ্টিতে রাস্তার দিকে ফিরে তাকিয়ে দেখছিলেন নিচে কি ঘটছে। তারপর উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন আইরিন, বেচারা ভদ্রলোকের চোট কি খুব গুরুতর? আরে আরে এ তো মারা গেছে, মারা গেছে। ভিড়ের মধ্যে থেকে একসঙ্গে কয়েকজন চিৎকার করে উঠল, না না, এখনো প্রাণ আছে, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বোধহয় শেষ হয়ে যাবে। একজন মহিলা বললেন, লোকটা সত্যিই সাহসী। উনি না থাকলে এই দুর্বৃত্তগুলো মহিলার পার্স আর ঘড়ি দুটোই ছিনিয়ে নিয়ে যেত। ওরা ছিল একটা সংঘবদ্ধ দল, আর ভীষণ হিংস্রও বটে। আহা, দেখুন আবার শ্বাস নিচ্ছে। এভাবে তো আর ওকে রাস্তায় ফেলে রাখা যায় না। ম্যাডাম, আমরা কি ওকে ভেতরে নিয়ে যেতে পারি? অবশ্যই। আইরিন সঙ্গে সঙ্গে বললেন, বৈঠকখানায় নিয়ে আসুন, সেখানে আরামদায়ক একটা সোফা আছে। এইদিকে আসুন। ধীরে ধীরে অত্যন্ত সাবধানে হোমসকে তুলে ব্রায়োনি লজের ভিতরে নিয়ে যাওয়া হলো এবং বাড়ির প্রধান বৈঠকখানার সোফায় শুইয়ে দেওয়া হলো তাকে। আমি তখনও জানালার পাশে নিজের নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিলাম। ঘরের বাতিগুলো জ্বালানো হয়েছিল, কিন্তু জানালার পর্দা তখনও টানা হয়নি। ফলে সোফায় শুয়ে থাকা হোমসকে আমি স্পষ্টতই দেখতে পাচ্ছিলাম। সেই মুহূর্তে নিজের ভূমিকার জন্য হোমসের মনে কোনো অনুশোচনা জেগেছিল কিনা তা আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি, সারা জীবনে কোনো দিন নিজেকে এতটা লজ্জিত বোধ করিনি যতটা তখন করছিলাম। যে অপূর্ব সুন্দরী এবং উদার হৃদয়ের মহিলার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করছি, তাকে নিজের হাতে আহত মানুষটি সেবা করতে দেখে আমার
বিবেক যেন বিদ্রোহ করে উঠছিল। তবু এখন আর পিছু হটার উপায় ছিল না। হোমস আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে তা থেকে সরে দাঁড়ানো মানে তার সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা করা। আমি মন শক্ত করলাম। উলস্টার কোটের নিচ থেকে ধোঁয়ার রকেটটি বার করে হাতে নিলাম। মনে মনে নিজেকে বোঝালাম, আমরা তো তাকে কোনো ক্ষতি করছি না, বরং তিনি যাতে অন্য একজনের ক্ষতি করতে না পারেন শুধু সেই ব্যবস্থাই করছি। এদিকে হোমস সোফার উপর উঠে বসেছে। তাকে এমন ভঙ্গি করতে দেখলাম যেন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব বাতাসের প্রয়োজন। সঙ্গে সঙ্গে একজন পরিচারিকা দৌড়ে এসে জানালাটা পুরো খুলে দিল। আর ঠিক সেই মুহূর্তেই হোমস আমার দিকে তাকিয়ে হাত তুলে সংকেত দিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে ধোঁয়ার রকেটটি জানালা দিয়ে ঘরের ভিতরে ছুড়ে দিয়েই প্রাণপণে চিৎকার করে উঠলাম, আগুন আগুন! আমার মুখ থেকে শব্দটা বেরোতে না বেরোতেই চারপাশে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক একসঙ্গে সেই চিৎকারে যোগ দিল। ভদ্রলোক, সহিস, পরিচারিকা, পথচারী, ভালো পোশাকের মানুষ হোক বা জীর্ণ পোশাক পরা, সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, আগুন 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 লেগেছে, আগুন আগুন! কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন ধোঁয়ার কুণ্ডলী ঘরের ভিতর ছড়িয়ে পড়ল এবং খোলা জানালা দিয়ে বাইরে বেরোতে লাগলো। ধোঁয়ার ফাঁক দিয়ে আমি শুধু কয়েকটি ছুটোছুটি করা মানুষের অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। তারপরই ভেতর থেকে হোমসের কণ্ঠস্বর শোনা গেল। সে সবাইকে আশ্বস্ত করছে যে আতঙ্কের কোনো কারণ নেই, এটা নিছকই ভুয়ো বিপদ সংকেত। এই সুযোগে আমি চিৎকাররত জনতার ভিড়ের ভিতর দিয়ে নিঃশব্দে সরে এসে রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালাম। প্রায় 10 মিনিট পর আনন্দের সঙ্গে অনুভব করলাম আমার বাহুতে হোমসের হাত এসে জড়িয়েছে। আমরা দ্রুত সেই হইচইপূর্ণ জায়গা ছেড়ে বেরিয়ে এলাম। কয়েক মিনিট ধরে হোমস একটিও কথা বলল না। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে আমরা এজোয়ার রোডের দিকে যাওয়া নির্জন গলিগুলোর একটিতে ঢুকে পড়লাম। ওহ, দারুণ 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 কাজ করেছো ওয়াটসন। হোমস বলল, এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারতো না ওয়াটসন। এভরিথিং ওয়েন্ট অ্যাকর্ডিং টু প্ল্যান। তাহলে তাহলে তুমি ফটোগ্রাফটা পেয়েছো? না, ফটোগ্রাফটা পাইনি, কিন্তু ওটা যে কোথায় রাখা আছে সেটা জেনে গেছি। কিন্তু কিভাবে জানলে? কেন, তোমাকে আমি বললাম না যে আমাকে উনি দেখিয়ে দেবেন? সেরকমভাবেই দেখিয়ে দিলেন। আমি এখনো কিন্তু কিছু বুঝতে পারছি না। ব্যাপারটাকে আরও মিস্টিরিয়াস করে তুলতে চাই না। আসলে বিষয়টা খুবই সহজ। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো ওয়াটসন, রাস্তায় যত লোকই ছিল সবাই আমার সহযোগী। ওদের আজকে সন্ধ্যায় ওই জায়গাটায় ভাড়া করে আমি এনেছিলাম। সেটা আমি মোটামুটি আন্দাজ করেছিলাম। তারপর যখন মারপিট শুরু হলো, আমি আমার হাতের তালুতে সামান্য লাল রং নিয়ে নিয়েছিলাম। তারপর আর কি, ছুটে যাওয়া, সেই লাল রং একটু মাথায় লাগিয়ে নেওয়া আর মুহূর্তের জন্য রাস্তার ওপর পড়ে যাওয়া। বাকিটা তো ওনারাই করলেন। ওটাও আমি বুঝেছিলাম। তারপর যখন কোনো মানুষ এইভাবে বিপদে ঝাঁপিয়ে পড়েন, তখন অপর দিকের মানুষটার আর কোনো উপায় থাকে না। তাই তিনি বাধ্য হয়েই আমাকে ভিতরে নিয়ে গেলেন। আর কী বা করতে পারতেন? আমাকে নিয়ে যাওয়া হলো বৈঠকখানার ঘরটায়। এই ঘরটাকে আমি সন্দেহ করেছিলাম। আমার ধারণা ছিল ফটোগ্রাফটা হয়তো এই ঘরেই রয়েছে, আর যদি এই ঘরে না হয় তাহলে তার বেডরুমে রয়েছে। তাই কোনটা সত্যি সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম। ওরা আমাকে সোফায় শুইয়ে দিল। আমি ইশারা করে বোঝালাম আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে, বাতাসের দরকার। ফলে ওরা বাধ্য হয়ে জানলাটা খুলে দিল। আর তখনই তুমি তোমার কাজটা করলে। হ্যাঁ, কিন্তু তাতে তোমার লাভটা কি হলো? আই মাস্ট সে ওয়াটসন, আজকে তোমার অ্যাকশনই সব থেকে ইম্পর্ট্যান্ট। কোনো মহিলা যদি মনে করেন তার বাড়িতে আগুন ধরেছে, তাহলে তিনি কি করবেন? প্রথমেই তিনি তার সব থেকে মূল্যবান জিনিসটা বাঁচাতে ছুটতে যাবেন। এটা মানুষের প্রাইমাল ইনস্টিংক্ট, একে আটকে রাখা যায় না।
এর আগেও আমি একাধিকবার এই মনস্তত্ত্বের সুবিধা নিয়েছি। ঠিক একই কারণে একজন বিবাহিতা মহিলা ছুটতে যাবেন তার নিজের শিশুকে বাঁচাতে, আর অবিবাহিতা হলে ছুটে যাবেন তার গয়নার বাক্সের দিকে। কিন্তু আজকের এই ভদ্র মহিলা, তার কাছে এমন কোনো জিনিস নেই যা সেই ফটোগ্রাফের থেকে বেশি মূল্যবান। তাই আগুনের খবর শুনে তিনি সেটিকে নিরাপদে সরিয়ে রাখতে ছুটতে যাবেন, এই বিষয়ে আমার কোনো ডাউট ছিল না। ওহ ওয়াটসন, তোমার সেই আগুন আগুন বলে চিৎকার কি যে অসাধারণ কাজ করেছে, ফ্যান্টাস্টিক। আর তোমার চিৎকারের সঙ্গে ধোঁয়ার চারপাশের হইচই সব মিলিয়ে বড় বড় ইস্পাত স্নায়ুকেও বিচলিত করে দেবে। তিনিও ঠিক আমার প্রত্যাশা মতোই প্রতিক্রিয়া দেখালেন। আমার অনুমান সঠিক প্রমাণিত হলো ওয়াটসন। ছবিটা রয়েছে বৈঠকখানায়। বৈঠকখানার ডান দিকে একটি বেল রয়েছে। সেই বেলের দড়ির ওপরে একটা স্লাইডিং প্যানেলের আড়ালে ফলস বটম করা রয়েছে। সেই গোপন খাপের মধ্যেই ছবিটা রাখা। তোমার সেই আগুন আগুন আর্তনাদ শুনেই ভদ্রমহিলা মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গেলেন। স্লাইডিং প্যানেলটা একটুখানি সরিয়ে ছবিটা বের করতেই যাচ্ছিলেন, আর সেই সময়ই আমি এক ঝলক দেখে ফেললাম তার হাইডিং স্পট। তারপর যখন আমি বলে উঠলাম ফলস অ্যালার্ম, কোনো আগুন লাগেনি, তখন তিনি ছবিটা আবার আগের জায়গাতেই রেখে দিলেন। হঠাৎই তার চোখ পড়ে গেল সেই স্মোক রকেটটার দিকে। তারপর কি যেন ভেবে তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আর আমার সঙ্গে তার দেখা হয়নি। আমিও উঠে দাঁড়ালাম। উপস্থিত সবার কাছে সামান্য ক্ষমা টমা চেয়ে সুযোগ বুঝে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। একবার ভেবেছিলাম ফটোগ্রাফটা এখনই নিজের কাছে নেওয়ার চেষ্টা করি, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কোচম্যান ঘরের মধ্যে ঢুকে পড়ল। সে কেন জানি আমার দিকে তীক্ষ্ণ নজর রাখছিল, তাই আর ঝুঁকি নিলাম না। অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হল। বুঝলাম। তো এবারে কি করবে? আমি জিজ্ঞাসা করলাম। হোমস শান্তভাবে বলল, ওয়েল, আমাদের কাজ তো প্রায় শেষ। আগামীকাল সকালে আমি ইওর ম্যাজেস্টিকে নিয়ে ব্রায়ানি লজে যাব। বলাই বাহুল্য ওয়াটসন, তুমিও যাবে আমাদের সঙ্গে। আমাদের বৈঠকখানায় বসিয়ে অপেক্ষা করতে বলা হবে। কিন্তু আমার ধারণা ভদ্রমহিলা যখন সেখানে আসবেন তখন হয়তো আমরা কেউই আর সেখানে থাকব না। ফটোগ্রাফটিও না। ছবিটা নিজের হাতে উদ্ধার করতে পারলে ইওর ম্যাজেস্টি নিশ্চয়ই খুব খুশি হবে। কখন যাবে? ওই ধরো সকাল 8টার দিকে। ভদ্রমহিলা অত সকালে ঘুম থেকে ওঠেন না, ফলে বুঝতেই পারছো আমরা নির্বিঘ্নে আমাদের কাজটা সেরে ফেলতে পারব। তাছাড়া আমাদের খুব তাড়াতাড়ি কাজটা সারতে হবে। বিয়ে জিনিসটা খুব গোলমেলে। লাইফস্টাইল, ডেইলি হ্যাবিটস সব চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ আসার আগেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে। তবে এখন আমাদের প্রথম কাজ রাজাকে টেলিগ্রাম করে এই খবরটা জানানো। এই কথা বলতে বলতে আমরা বেকার স্ট্রিটে পৌঁছে গিয়েছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে হোমস পকেট থেকে চাবি খুঁজে বার করবার চেষ্টা করছে। এমন সময় পাশ দিয়ে যাওয়া একজন হঠাৎ বলে উঠল, শুভ রাত্রি মিস্টার শার্লক হোমস। সেই সময় বেশ কয়েকজন লোক ফুটপাতে চলাফেরা করছিল, কিন্তু শুভেচ্ছা বার্তাটি কেন জানি না মনে হলো এক রোগা পাতলা যুবকের কাছ থেকে ভেসে এলো। উলস্টার কোট পরা সেই যুবক দ্রুত পায়ে হেঁটে চলে গেল। হোমস আধো অন্ধকার রাস্তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, এই গলাটা আমি যেন আগে কোথাও শুনেছি, কিন্তু কে হতে পারে লোকটা? সেই রাতটা আমরা বেকার স্ট্রিটেই কাটালাম। পরদিন সকালে আমরা টোস্ট আর কফি খেতে বসেছি। এমন সময় বোহেমিয়ার রাজা প্রায় ঝড়ের বেগে ঢুকে পড়লেন ঘরে। আপনি তাহলে সত্যি ফটোগ্রাফটা পেয়েছেন? তিনি উৎকণ্ঠায় শার্লক হোমসের দুই কাঁধ চেপে ধরে জিজ্ঞাসা করলেন। হোমস শান্তভাবে উত্তর দিল, না, এখনো পাইনি। কিন্তু আশা আছে? ও ইয়েস, যথেষ্ট আশা আছে। তাহলে চলুন, আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না আমি। তাহলে ইওর ম্যাজেস্টি একটু অপেক্ষা করুন, একটা ভাড়া গাড়ি ডেকে আনি। তার দরকার নেই, আমার বুরহামের গাড়ি বাইরেই অপেক্ষা করছে। বাহ, তাহলে তো বেশ সুবিধাই হলো। আমরা তিনজনে নিচে নেমে
আবারও ব্রায়ানি লজের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে হোমস হঠাৎ বলল, ও ইওর ম্যাজেস্টি, একটা কথা আমি টেলিগ্রামে আপনাকে জানাইনি। আইরিন অ্যাডলার বিয়ে করেছেন। রাজা বিস্ময়ে চমকে উঠলেন। বিয়ে করেছেন? কবে? গতকাল। কাকে? গডফ্রে নটন। হি ইজ এ ব্যারিস্টার বাই প্রফেশন। কিন্তু সে তো নটানকে ভালোবাসতে পারে না। আমি বরং আশা করি যেন আইরিন অ্যাডলার গডফ্রে নটনকে সত্যি সত্যি ভালোবাসে। আশা করেন? কেন? কারণ তাহলে ইওর ম্যাজেস্টির ফিউচার নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। যদি এই ভদ্রমহিলা তার স্বামীকে সত্যি সত্যি ভালোবাসে, দেন ক্লিয়ারলি আপনাকে ভালোবাসে না। আর যদি আপনাকে ভালো না বাসে, দেন শি হ্যাজ নো মোটিভ টু রুইন ইওর ফিউচার। রাজা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললেন, কথাটা সত্যি। তবু যদি সে আমারই মর্যাদার মানুষ হতো, কি অসাধারণ রানী হতে পারত। এই বলে তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন। সার্পেন্টাইন অ্যাভিনিউতে পৌঁছানো পর্যন্ত আর একটিও কথা বললেন না তিনি। ব্রায়ানি লজের সদর দরজা খোলাই ছিল। সিঁড়ির মাথায় একজন বয়স্কা পরিচারিকা দাঁড়িয়েছিলেন। আমরা গাড়ি থেকে নামতেই তিনি ঠোঁটের কোণে ব্যঙ্গ মিশ্রিত হাসি নিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি মিস্টার শার্লক হোমস? ইয়েস, আই এম মিস্টার হোমস। হোমস উত্তর দিল। তার চোখে মুখে তখনও বিস্ময় আর কৌতূহলের ছাপ স্পষ্ট। আমার গিন্নিমা বলেছিলেন আপনি আজ আসবেন, কিন্তু আজ ভোরেই তিনি তার স্বামীর সঙ্গে চ্যারিং ক্রস স্টেশন থেকে 5:15 ট্রেনে ইউরোপ মহাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হোয়াট? শুনে হোমস যেন বজ্রাহত হয়ে এক পা পিছিয়ে গেল। বিস্ময় আর হতাশায় তার মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে উঠল। হোয়াট আর ইউ ট্রাইং টু সে ম্যাডাম? আপনি বলতে চান তিনি ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন? চিরদিনের জন্য। উদ্বিগ্ন রাজা কর্কশ কণ্ঠে বলে উঠলেন, তাহলে ফটোগ্রাফ সব শেষ? ওয়েল, ভিতরে চলুন। সংক্ষিপ্ত উত্তর দিয়ে হোমস পরিচারিকাকে পাশ কাটিয়ে সোজা বৈঠকখানায় ঢুকে পড়ল। রাজা আর আমি তার পিছন পিছন গেলাম। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল তাড়াহুড়ো করে সব তছনছ করে ফেলা হয়েছে। আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে, তাকগুলো খালি, ড্রয়ারগুলো পর্যন্ত খোলা, যেন পালিয়ে যাওয়ার আগে ভদ্রমহিলা নিজেই শেষবারের মতো সব কিছু খুঁজে দেখেছেন। হোমস এক লাফে ঘণ্টার দড়ির কাছে গিয়ে দেওয়ালের ছোট্ট সরানো যায় এমন প্যানেলটি খুলে ফেলল। তারপর হাত ঢুকিয়ে বের করে আনলো একটি ফটোগ্রাফ এবং একটি চিঠি। ফটোগ্রাফটি ছিল সন্ধ্যার পোশাকে আইরিন অ্যাডলারের নিজের ছবি, আর চিঠির উপরে লেখা, মিস্টার শার্লক হোমসের জন্য। তিনি এলে তাকেই তার হাতেই দেওয়া হবে। হোমস দ্রুত খামটি ছিঁড়ে ফেলল। তারপর আমরা তিনজনে একসঙ্গে চিঠিটি পড়তে শুরু করলাম। চিঠির তারিখ ছিল আগের রাত, মধ্যরাত্রি। প্রিয় মিস্টার শার্লক হোমস, আপনি সত্যিই অসাধারণ কাজ করেছেন। আমাকে সম্পূর্ণ বোকা বানিয়ে ফেলেছিলেন। আগুন লাগার হইচই না হওয়া পর্যন্ত আপনার প্রতি আমার সামান্যতম সন্দেহ হয়নি, কিন্তু তারপর যখন বুঝলাম নিজের অজান্তেই আমি আপনাকে সব জানিয়ে ফেলেছি, তখন ভাবতে শুরু করলাম। কয়েক মাস আগেই আমাকে আপনার সম্পর্কে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, রাজা যদি কোনো গোয়েন্দাকে নিয়োগ করেন তবে তিনি আপনি ছাড়া আর কেউ হবেন না। এমনকি আপনার ঠিকানাও আমার জানা ছিল। তবু এত কিছু জেনেও আপনি আমাকে এমনভাবে প্রতারিত করলেন যে আমি নিজেই আপনার প্রয়োজনীয় তথ্য আপনাকে দিয়ে ফেললাম। সন্দেহ জাগার পরেও সেই স্নেহশীল দয়ালু বৃদ্ধ ধর্মযাজককে খারাপ মানুষ বলে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন না, আমিও একজন প্রশিক্ষিত অভিনেত্রী। পুরুষের ছদ্মবেশ আমার কাছে
নতুন কিছু নয়, বরং সেই ছদ্মবেশ আমাকে যে স্বাধীনতা দেয় তার সুযোগ আমি প্রায়ই নিই। আমি আমার কোচম্যান জনকে আপনার ওপর নজর রাখতে বললাম। তারপর ওপর তলায় গিয়ে আমার হাঁটার পোশাক পরে নেমে এলাম। ঠিক যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন, আমি আপনাকে অনুসরণ করে আপনার বাড়ি পর্যন্ত গেলাম। তাতেই নিশ্চিত হলাম যে বিখ্যাত শার্লক হোমস সত্যিই আমাকে লক্ষ্য করেছেন। তারপর একটু দুষ্টুমি করে আপনাকে শুভরাত্রি জানালাম। এরপর সোজা টেম্পলে গিয়ে আমার স্বামীর সঙ্গে দেখা করলাম। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম আপনার মতো ভয়ঙ্কর প্রতিপক্ষের হাত থেকে বাঁচার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। তাই আগামীকাল যখন আপনি আসবেন তখন পাখির বাসা খালিই পাবেন। আর ফটোগ্রাফের ব্যাপারে আপনার মক্কেল নিশ্চিন্ত থাকতে পারে। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যিনি রাজার চেয়ে অনেক বেশি সম্মানের যোগ্য। তিনিও আমাকে ভালোবাসেন। যে মানুষ আমাকে একসময় নির্মমভাবে অপমান করেছিলেন, তার ক্ষতি করার কোনো ইচ্ছাই আমার নেই। ফটোগ্রাফটি আমি কেবল নিজের নিরাপত্তার জন্য রেখে দিচ্ছি। ভবিষ্যতে যদি তিনি আবার আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চান, তবে এই ছবিটিই হবে আমার আত্মরক্ষার অস্ত্র। তবে তার জন্যে আমি আমার আরেকটি ছবি রেখে যাচ্ছি। হয়তো সেটিই তার কাছে স্মৃতিচিহ্ন হিসেবে যথেষ্ট হবে। ইতি আপনার আন্তরিক আইরিন নটেন, পূর্ব নাম আইরিন অ্যাডলার। চিঠি পড়া শেষ হতেই বোহেমিয়ার রাজা আবেগে বলে উঠলেন, অসাধারণ নারী, সত্যিই অসাধারণ। আমি কি আপনাকে বলিনি সে কত বুদ্ধিমতী আর কত দৃঢ়চেতা? সে কি এক অনন্য নারী হতে পারতো না? আফসোস, সে যদি আমার মর্যাদার মানুষ হতো। আমি যা দেখছি তাতে এই ভদ্রমহিলা ইয়োর ম্যাজেস্টির থেকে সম্পূর্ণই আলাদা এবং সম্ভবত আপনার থেকে অনেক উচ্চতর মানের মানুষ। আই এম সরি টু সে ইয়োর ম্যাজেস্টি, আপনার কাজটা আমি সফলভাবে শেষ করতে পারলাম না। উল্টোটা বলুন প্রিয় মহাশয়, এর চেয়ে সফল সমাপ্তি আর হতে পারে না। আমি জানি তার কথার কোনো ব্যত্যয় হবে না। এখন সেই ফটোগ্রাফ যেন আগুনে পুড়ে গেছে, এতটাই নিরাপদ। ওয়েল ইয়োর ম্যাজেস্টি, আপনার কথা শুনে আমি আনন্দিত। আমি আপনার কাছে অপরিসীম ঋণী। বলুন কিভাবে আপনাকে পুরস্কৃত করতে পারি? এই বলে তিনি নিজের আঙুল থেকে একটি পান্না বসানো সাপের আকৃতির আংটি খুলে হোমসের দিকে বাড়িয়ে দিলেন। হোমস মৃদু হেসে বলল, ইয়োর ম্যাজেস্টির কাছে এমন একটা জিনিস রয়েছে যার মূল্য আমার কাছে এই আংটির চেয়ে অনেক বেশি। আমি সেটাকেই পারিশ্রমিক হিসাবে চাই। বলুন কি চান? এই ফটোগ্রাফটি। ফটোগ্রাফটি দেখে রাজা বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলেন। বললেন, অবশ্যই, যদি সেটাই আপনার ইচ্ছা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়োর ম্যাজেস্টি। তাহলে আমার তদন্ত শেষ। গুড ডে টু ইউ স্যার। এই বলে হোমস ভদ্রভাবে মাথা নত করল। রাজা করমর্দনের জন্য হাত বাড়িয়ে রেখেছিলেন, কিন্তু হোমস যেন তা লক্ষ্যই করল না। সে ঘুরে দাঁড়ালো, আর আমিও তার সঙ্গে বেরিয়ে এলাম। এইভাবেই একসময় একটি বিরাট কেলেঙ্কারি ছায়া বোহেমিয়া রাজ্যের উপর নেমে এসেছিল। আর এইভাবেই শার্লক হোমসের সুচিন্তিত পরিকল্পনা শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিল এক নারীর অসাধারণ বুদ্ধি, বলা ভালো উপস্থিত বুদ্ধির কাছে। হোমস একসময় প্রায় নারীদের বুদ্ধিমত্তা নিয়ে রসিকতা করত বটে, কিন্তু এই ঘটনার পর আর কখনো তাকে সে কথা বলতে শুনিনি। আর যখনই সে আইরিন অ্যাডলারের কথা বলতো কিংবা তার সেই ফটোগ্রাফটিকে উল্লেখ করত, তখন সর্বদাই গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে একটি মাত্র নামেই স্মরণ করত সে, দ্য ওম্যান, অর্থাৎ সেই নারী।
শুনছিলেন আ স্ক্যান্ডেল ইন বোহেমিয়া। আমাদের আজকের গল্পে শার্লকের ভূমিকায় রোহন, আইরিন অ্যাডলারের চরিত্রে সুপর্ণা দেবী, বোহেমিয়ান রাজার কণ্ঠে সম্রাট নর্টনের ভূমিকায় দেবব্রত, দুই পথচারীর কণ্ঠে সায়ন এবং অরুণাভ, পরিচারিকার ভূমিকায় রিঙ্কি দেবী, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধারের পাশাপাশি ওয়াটসনের চরিত্রে আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস, আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও, তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো কাহিনীকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।